সালাম আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। স্পেশালি যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা চলছে। অনেক দুর্যোগের মধ্যে দিয়ে তোমরা পরীক্ষা দিচ্ছ। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব অ্যাকাউন্টিং পরীক্ষাটা কারেক্ট রিভিউ করার জন্য। এই জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সবগুলো অধ্যায় মিলে আমরা 200টা এমসিকিউ বাছাই করছি। এই 200টা এমসিকিউ আজকের ক্লাসে আমরা যতটুকু সম্ভব সমাধান করব, বাকিটা আগামীকালকের ক্লাসে সমাধান করব। মিনিমাম 100 এমসিকিউ আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব, এবং এই 200 এমসিকিউর উইথ সলিউশন যদি পিডিএফটা কেউ পেতে চাও তাহলে অবশ্যই আজকে লাইভটা শেয়ার করতে হবে। যারা শেয়ার করবে ক্লাস শেষে তাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব। সুতরাং শুরুতেই বলবো, সবাই যুক্ত হয়ে যাও, একজন আরেকজন কমেন্টকে মেনশন করে দাও এবং লাইভটা সবাই শেয়ার করো, যাতে করে আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট নিয়ে আজকের এই ক্লাসটা কন্টিনিউ করতে পারি। আর সবাই দ্রুত শেয়ার করে দেই। আমি আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে আমি একটু শেয়ার করে দিচ্ছি। আমি আশা করব তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দিবা, এবং পাশাপাশি আমাকে একটু জানাইতে হবে যে সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও সবাই। হ্যাঁ, ওকে। আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিই আমরা সবাই। সবাই আমাকে শুনতে পাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবো। সাউন্ড কি শোনা যাচ্ছে? সবাই একটু প্লিজ কমেন্টে জানে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা শুরু করতেছি। সবাই একটু প্লিজ কমেন্টে জানাই শেয়ার ডান। কেউ কি আছেন? সাউন্ডটা ঠিক আছে কিনা জাস্ট একটু আমাকে এনশিওর করেন, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিই, যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি সবাই শুরু করে শেয়ার করে দেই। কারণ হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নেওয়া হয়েছে। আমরা ব্যাখ্যা বিশ্লেষণ কম করব, আমরা হচ্ছে একটু ফাস্ট আগাবো, যদি অনেকগুলো প্রশ্ন সমাধান করতে হবে। সুতরাং আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে কম যাব, আমরা জাস্ট প্র্যাকটিস করবো। এটা একটা এক্সামের মতো টেস্ট, ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা এমসিকিউ যখন আসবে আমরা সবাই চেষ্টা করব আগে অ্যান্সার করার, ঠিক আছে? তারপরে আমি যেটা বলবো সেটার সাথে আমাদেরকে কি করতে হবে, মিলাই নিতে হবে যে হ্যাঁ আমি যে উত্তরটা করছি সে উত্তরটা ঠিক আছে কিনা। সবাইকে প্লিজ অনুরোধ করবো, সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, সবাই একটু লাইভটা শেয়ার করে দেই, যাতে করে সবাইকে নিয়ে আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারি। ওকে,
তো আমরা চ্যাপ্টার ওয়াইজ আগাবো। আমরা কি করব, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো আমরা সলভ করব। প্রথমে আমরা যে চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এখান থেকে এরকম করে করে আমরা দরকার পড়ে আজকে ধরেন হচ্ছে 5টা চ্যাপ্টার, পরের দিন 5টা চ্যাপ্টার, এইভাবে আগাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়, আমরা প্রত্যেকটা এমসিকিউ ওই সকল এমসিকিউ গুলো নেওয়ার চেষ্টা করছি যে এমসিকিউ গুলো ঘুরে ফিরে বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। ঠিক আছে, সুতরাং একবার যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সবাই জানি, সেটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে ইতালিতে। যেহেতু লুকা বেসেল হিসাব বিজ্ঞানের জনক, সে যেহেতু ইতালীয় জন্মসূত্রে ইতালীয় নাগরিক, এবং সে যেহেতু হিসাব বিজ্ঞানের দুতরফা চাকরির মধ্যে যেটাকে মূল ভিত্তি বলে এটা ডেভেলপ করছে, সুতরাং এই জন্য ইতালি আছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল হিসাবে কি করা হয়, গণ্য করা হয়ে থাকে। সবাই প্লিজ একটু রেসপন্স করার চেষ্টা করবো। ঠিক আছে, একটু রেসপন্স করবো। সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। এবং কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, একটু কমেন্টে আমাদেরকে জানাইতে হবে। আমরা একটু সবার রেসপন্সটা দেখতে চাই। কেমন, একটু সবাইকে বলবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেই। ওকে, 2 নাম্বার কোশ্চেনে যাই আমরা। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়, এটাও কুমিল্লা বোর্ড 2017 সালে আসা একটা প্রশ্ন। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়, অর্থাৎ কি নামে হিসাব বিজ্ঞানকে ডাকা হয়। এমসিকিউ যত পড়ি না কেন খারাপ হবে মিলন না, প্রশ্ন তো এবার খারাপ হচ্ছে না, প্রশ্ন কিন্তু এবার তুলনামূলক ভাবে আপনাদের প্রশ্ন কিন্তু ভালো হচ্ছে, সুতরাং খারাপ হবে এরকম মন মানসিকতা রাখার দরকার নাই। ক্লিয়ার? তো চলেন এরপর দেখি। তাহলে কি নামে অবহিত করা হয়, হিসাব বিজ্ঞানকে কি নামে অবহিত করা হয়? তথ্য ব্যবস্থা। কারণ আপনারা দেখবেন অনার্সে গেলে অ্যাকাউন্টিং এর নামটা হয়েছে এআইএস, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টকে কি বলা হয়, তথ্য ব্যবস্থা বলা হয়। পাশাপাশি মনে রাখবেন অ্যাকাউন্টিং এ বলা হয় ব্যবসায়ের ভাষা, কি বলা হয়, ব্যবসায়ের ভাষা বলা হয়। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ কি বলা হয়, অ্যাকাউন্টিং এ ব্যবসায়ের ভাষা বলা হয়। আমরা একটু মনে হয় কালারটা চেঞ্জ করে লিখলে ভালো হবে। ওকে, অ্যাকাউন্টিং এ ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ডেবিট ক্রেডিট শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। একটু রেয়ার প্রশ্ন দেখে আমরা কেউ এটার সঠিক উত্তর দিতে পারি কিনা বলেন তো, এই প্রশ্নটা কোত্থেকে আসছে? ডেবিট ক্রেডিট শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? সবাই প্লিজ যারা স্টিল একটা শেয়ার করে নেয় সবাই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং আমরা এখান থেকে বলি এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। সবাই স্যার প্লিজ কমেন্ট করুন। হ্যাঁ, কমেন্ট তো অবশ্যই বলবো। এইচএসসি অ্যাকাউন্টিং রিটেক দিব শর্ট সিলেবাসে। হ্যাঁ, আপনাদের শর্ট সিলেবাসে কিন্তু এখানে যা পড়াইতেছি এগুলো বেসিক, এগুলো শর্ট সিলেবাস আছে। প্রথম মানে 1-1.5 এমসিকিউ এগুলো শর্ট সিলেবাসে আছে। ঠিক আছে, সবাই প্লিজ সবাই উত্তর করেন। এবং আজকের লাইভটা একটা কিন্তু ব্যাপার আছে, আজকের লাইভটা যারা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আমাদের এই এমসিকিউ শিটটা উইথ সমাধান কিন্তু আপনাদের জন্য থাকবে। ঠিক আছে, কি হবে বলেন? ডেবিট ক্রেডিট শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? ডেবিট ক্রেডিট শব্দ দুটি প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবেন, কারণ এটা এক্সামের মতো, টেস্টের মতো, এগুলো তো মৌলিক জিনিস। হিসাব বিজ্ঞান পরিচিতির অনেক প্রশ্নই তো আমরা সবাই মোটামুটি পারি। সো আপনারা আজকে যদি রেসপন্স ভালো থাকে, আমি কিন্তু আপনাদের গ্রুপ সাবজেক্ট, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের আগে কিন্তু আমি এই এমসিকিউ ক্লাসগুলো কন্টিনিউ করব। আপনাদের অ্যাকাউন্টিং নিয়ে অনলাইনে দেখবেন তোলবার, কিন্তু পরের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে কিন্তু তেমন একটা ক্লাস পাবেন না। সুতরাং একটু রেসপন্স করেন, আমরা কিন্তু আপনাদের জন্য প্রচুর ক্লাস নেব ইনশাআল্লাহ। এই ডেবিট ক্রেডিট শব্দ দুটো আসছে কোন শব্দ থেকে বলেন তো? ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। ওকে, 4 নম্বর প্রশ্ন, ডেবিট নোট কে তৈরি করে? এই একটা প্রশ্ন কিন্তু অনেক বেশি কমন, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি কমন। ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট কে তৈরি করে? প্লিজ সবাই একটু শেয়ার করে দেন। এই 200 এমসিকিউ, ফার্স্ট পার্টের যে 200 এমসিকিউ, এই 200 এমসিকিউর পিডিএফটা একবারে উইথ অ্যানসার, প্রত্যেকটা প্রশ্নের নিচেই সঠিক উত্তরগুলো দেওয়া আছে। এগুলো জাস্ট এক ফলো দেখে গেলে ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবেন। সুতরাং এটা পেতে গেলে একটা কিন্তু অবভিয়াসলি শেয়ার করতে হবে। সবাই শেয়ার করে। ডেবিট নোট কে প্রস্তুত করে? ডেবিট নোট প্রস্তুত করে হচ্ছে ক্রেতা। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? ক্রেডিট নোট প্রস্তুত করে হচ্ছে কি, বিক্রেতা। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা। কখন এই নোটগুলো প্রস্তুত করা হয়? ক্রেতা যখন প্রস্তুত করে তখন কোন ফেরতের সময়? ক্রয় ফেরতের সময়। কিসের সময়? ক্রয় ফেরতের সময়। বিক্রেতা কোন ফেরতের সময়? বিক্রয় ফেরতের সময়। যে সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ক্রেডিট ডেবিট নোট কে প্রস্তুত করতেছে? ক্রেতা। ক্রেডিট নোট কে প্রস্তুত করতেছে? বিক্রেতা। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই ডেবিট নোট ক্রেডিট নোট থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন আপনারা। ডেবিট নোট ক্রেডিট নোট থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। ঠিক আছে, পিডিএফটা পেতে হলে সবাই লাইভটা শেয়ার করে দেন।
সবাই লাইভটা শেয়ার করে দেন, যার যা প্রোফাইল থেকে শেয়ার করেন, আপনার বিভিন্ন গ্রুপ আছে গ্রুপগুলোতে শেয়ার করে দেন। ওকে, নেক্সট আমরা একটু দ্রুত যাই। 5, কোনটি ব্যবহারের মাধ্যমে ব্যয়ের হ্রাস ঘটে? এই প্রশ্নটাতে একটু মানে হচ্ছে প্রবলেম আছে, আমরা এটা কারেকশন করে আপনাদের শিটে দিয়ে দিব। ওকে, 6 নম্বর প্রশ্ন ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনগদ লেনদেন, আমরা অনেকে আছে অনেকের লেনদেনই বুঝি না। অনগদ লেনদেনকে অনেকে ধারে বা বাকিতে লেনদেন মনে করে। অনগদ লেনদেনকে অনেকে কি মনে করে? ধারে বা বাকিতে লেনদেন। না, ধারে বা বাকিতে লেনদেন মানে কি, আপনি আজকে টাকা দেন না কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার টাকা দিতে হবে। কিন্তু অনগদ লেনদেন হচ্ছে এমন এক লেনদেন যার ফলে বর্তমানে আপনার থেকে কোনো টাকা যায় না, ভবিষ্যতে আপনার কাছ থেকে কোনো টাকা যাওয়ার সম্ভাবনা নেই, মানে যাবে না। ভবিষ্যতে আপনার থেকে কোনো টাকা পয়সা যাবে না, ওগুলোকে বলা হচ্ছে অনগদ লেনদেন। এরকম একটা অনগদ লেনদেন যেটা পরীক্ষা আসবে সেটা হচ্ছে অবচয়। অবচয়কে শুধু অনগদ লেনদেন বললেই হবে না, অবচয় একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। কি লেনদেন? অভ্যন্তরীণ লেনদেন। অবচয় একটি কোন লেনদেন? অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ মানে আন্তঃলেনদেন। অবচয় একটি অনগদ লেনদেন। অবচয় একটি অদৃশ্যমান লেনদেন। কি লেনদেন? অদৃশ্যমান লেনদেন। আপনাদের এই শব্দ তিনটা মনে রাখতে হবে। আমার বিশ্বাস এই এমসিকিউটা বিভিন্ন ভাবে ঘুরে ফিরে আপনার পরীক্ষা আসবে। কথাকে আমি বুঝাইতে পারলাম? কি আসবে বলেন? অনগদ লেনদেন, অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন, কি অবচয়। ক্লিয়ার? এগুলো একটা মনে রাখবেন, যে কোনো এই তিনটা অপশনের যে কোনো একটাতে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা চলে আসতে পারে। ঠিক আছে, যে জায়গাগুলোতে বলতেছে আসতে পারে এগুলো একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবেন। সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিন। ওকে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? খেয়াল করেন, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হচ্ছে কয় ধরনের বলেন তো? 2 ধরনের, অভ্যন্তরীণ আর বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে। বেসিক্যালি এখন শর্টকাটে মনে রাখতে হবে যে এইসব যার সাথে পাবেন ব্যবস্থাপক, কি পাবেন? ব্যবস্থাপক। যার সাথে পাবেন হচ্ছে কর্মকর্তা, কি পাবেন? কর্মকর্তা। যার সাথে থাকবে নির্বাহী, কি থাকবে? নির্বাহী। যার সাথে থাকবে হচ্ছে ধরেন কি থাকবে? পরিচালক, কি থাকবে? পরিচালক। যার সাথে থাকবে পরিদর্শক, পরিচালক। যার সাথে থাকবে পরিদর্শক, ঠিক আছে? পরিদর্শক, ঠিক আছে? পরিদর্শক থাকবে। তারপরে হচ্ছে উচ্চ পদস্থ শব্দ থাকবে, উচ্চ পদস্থ, ঠিক আছে? উচ্চ পদস্থ থাকবে। মূলত এই সকল শব্দগুলো থাকলে আমরা ধরে নিব সে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। সে কোন ধরনের ব্যবহারকারী? অভ্যন্তরীণ ব্যবহারকারী। সবাই প্লিজ একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। আমরা আজকে অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসে অ্যাক্টিভ করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই 200 পিডিএফ আমি কিন্তু এমসিকিউর পিডিএফ কিন্তু আপনাদের দিয়ে দিব। তাহলে এখানে এই কমন শব্দগুলোর মধ্যে কি আছে বলেন তো? কমন শব্দগুলোর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে ব্যবস্থাপক কার সাথে আছে? আর্থিক ব্যবস্থাপক এর সাথে আছে, ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলে রাখি, এক মালিকানা ও অংশীদারি ব্যবসার মালিক হচ্ছে শুধু অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাদ বাকি যৌথ মূলধনী কোম্পানি যারা শেয়ার হোল্ডার, শেয়ার মালিক, বিনিয়োগকারী, তারা কিন্তু বাহ্যিক ব্যবহারকারী। ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব না, অনেক সময় লাগবে এগুলা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8। এই প্রশ্নটা আপনারা সবাই পারবেন, আপনারা সবাই পারবেন, একটু উত্তর করেন প্লিজ। সবাই একটু শেয়ার করে দেন কমেন্টে, কিন্তু আমরা আপনাদের পর্যন্ত ভাই বন্ধুদেরকে মেনশন করতে পারেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। অ্যানালাইসিস করে নেওয়া, যে প্রশ্নগুলো রিপিট হতে পারে, যে প্রশ্নে আদলে আবার প্রশ্ন হতে পারে। দেখুন তো এই প্রশ্নটা কি বলছে, যে মালিকানার সত্ত্বের পরিমাণ 60,000 টাকা, মোট সম্পদ 80,000 টাকা হলে দায়ের পরিমাণ কত? এটা তাহলে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দিয়ে আমরা করতে পারি, হিসাব সমীকরণটা দিয়ে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি। কিভাবে করতে পারি? শেয়ার ডান, আসাদুল ইসলাম আপন, শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ আসাদুল। আপনি মানে হচ্ছে আমাকে ক্লাস শেষে নক করবেন, ইনশাআল্লাহ আপনাকে আমি অবশ্যই এই পিডিএফটা শেয়ার করব। যারা শেয়ার করবেন শুধু তাদেরকে কিন্তু পিডিএফটা দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আপনারা এইভাবেই পড়বেন, পিডিএফটা দিলে আপনার রিভিশন দিতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। তারপরে আসেন হচ্ছে, তাহলে এখানে বলছে মালিকানা সত্ত্ব, এখানে আছে কত হাজার? 60,000। তাহলে বসুন 60,000, ঠিক আছে? প্লাস দেন, এদিকে বলছে সম্পদ হচ্ছে কত হাজার? সম্পদ হচ্ছে 80,000। তাইলে বলেন তো, তাহলে দায়ের পরিমাণ কত হবে? কারণ আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী দুই পাশ সমান হইতে হবে। তো দুই পাশ সমান হইতে হলে এই পাশে তো অলরেডি 80,000 আছে, তাহলে এই পাশে আমার হইতে হবে 80,000। তাহলে 80,000 এর মধ্যে এখানে আছে কত আমার? অলরেডি 60,000। তাহলে 80,000 হইতে আল্লাহকে কত হাজার? 20,000। তাহলে দায়ের পরিমাণ কত হাজার? দায়ের পরিমাণ হচ্ছে 20,000। দায়ের পরিমাণ কত হাজার হবে? দায়ের পরিমাণ হবে 20,000। ক্লিয়ার? আমার দি আনসার। যারা শেয়ার করছেন তানিয়া আক্তার, যারা শেয়ার করবেন তারা প্রত্যেকেই পাবেন। দেখেন এই আপনাদের জন্যই তো পরিশ্রম করতেছি, তাই না? এই স্লাইড গুলো বানাইতে যদিও আমার এক স্টুডেন্ট আমাকে হেল্প করছে, সামনের গুলো তো আপনাদের জন্য, যেমন ম্যানেজমেন্ট, তারপর ধরুন হচ্ছে মার্কেটিং, ফিনান্স, এগুলোর জন্য আমি ক্লাস নেবো যদি আপনাদের রেসপন্স ভালো থাকে। ঠিক আছে, সবাই যদি শেয়ার করেন, অ্যাক্টিভ থাকেন, আমি কিন্তু আপনাদের জন্য এই পরিশ্রম করতে রাজি আছি। ওকে, যাই হোক, আসেন তারপরে খেয়াল করেন। তাহলে এটাতে আশা করছি কারো কোনো প্রবলেম নাই। এইটাতে খেয়াল করেন, 9 নম্বর হিসাব সমীকরণ। খেয়াল করেন, আমরা জানি হিসাব সমীকরণের যে মৌলিক রূপ আছে, হিসাব সমীকরণের কি রূপ আছে বলেন তো? মৌলিক রূপ। একটু খেয়াল করেন, হিসাব সমীকরণের মৌলিক রূপটা হচ্ছে a = α+ওই। আজকে আমাদেরকে দ্রুত যাইতে হবে, এই জন্য একটু ফাস্ট করাবো।
এটা মৌলিক রূপ, এটা মূল রূপ। দেখেন সম্পদ ইকুয়ালস টু ব্যয় প্লাস মালিকানা সত্য। অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসতে পারে কোনটি সঠিক রূপ, কি আসতে পারে বলেন তো, কোনটি সঠিক রূপ। সেক্ষেত্রে দেখেন এটাও কিন্তু সঠিক রূপ, a মাইনাস আর এল ইকুয়ালস টু ওই। আবার দেখেন a মাইনাস এর ওই ইকুয়ালস টু এল, এটাও কিন্তু সঠিক রূপ। খেয়াল করেন এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। আবার আরেকটা সঠিক রূপ আছে, আপনারা দেখেন a ইকুয়ালস টু ওই, এটাও সঠিক রূপ হিসাব সমীকরণে। খেয়াল করেন এটাও হিসাব সমীকরণের সঠিক রূপ, কারণ আমরা জানি এই আল তো হচ্ছে বহির্দায় আর ওই হচ্ছে অন্তদায় বা আন্তদায়। যদি কোনো প্রতিষ্ঠানের এক্সটার্নাল কোনো লায়াবিলিটিস না থাকে সেক্ষেত্রে তার হিসাব সমীকরণ হবে a ইকুয়ালস টু ওই, অর্থাৎ বাইরের কোনো পক্ষ থেকে সে কোনো টাকা পয়সা নেয় নাই, ধারে পণ্য ক্রয় করে নেয়, সেক্ষেত্রে তার দায় নাও থাকতে পারে। কোন ধরনের দায়? বহির্দায় নাও থাকতে পারে। তো অন্তর্দায় কিন্তু একটা প্রতিষ্ঠানের থাকবেই। সেক্ষেত্রে এটাও কিন্তু একটা কি, এটাও কিন্তু একটা সঠিক সমীকরণ, এটাও একটা কি সঠিক সমীকরণ। খেয়াল রাখতে হবে আপনাদেরকে, এটাও একটা সঠিক সমীকরণ। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে সঠিক সমীকরণ কোনটা, তাহলে এই চারটাই হচ্ছে সঠিক সমীকরণ। কিন্তু যদি মৌলিক সমীকরণের কথা বলে তাহলে মৌলিক সমীকরণ শুধু এটা, আপনাদের মনে থাকবে শুধু মৌলিক সমীকরণ কোনটা, মৌলিক সমীকরণ হচ্ছে এটা। এটাকে কি করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। বর্ধিত করে কি ঘটনা করছে, বর্ধিত করে হচ্ছে এর জায়গায় এর হয়ে গেছে, এল এর জায়গায় এল হয়ে গেছে, ওই আসছে, ওই জায়গায় কি আসছে, সি প্লাস আর মাইনাস এর ই মাইনাস এর ডি, এটা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল রাখেন, এই যে জিনিসটা আসছে না, এটা যে এই সিরিয়ালে থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, এই সিরিয়ালটা কিন্তু ব্রেক হইতে পারে। তো সিরিয়ালটা ব্রেক হলে আপনার কি মনে রাখতে হবে যে সিটা ধরেন এখানে চলে গেছে, কিন্তু সি এর পূর্বে চিহ্নটা কি প্লাস, তাহলে সি যদি এখানেও আসে তাহলে সি এর পূর্বে চিহ্ন কি হতে হবে, প্লাস হতে হবে। ধরেন ডি সামনে চলে আসছে, তাহলে ডি এর আগে কি চিহ্ন থাকতে হবে, মাইনাস। তাহলে মূল কথা হচ্ছে ক্যাপিটাল আর রেভিনিউর পূর্বে প্লাস সাইন থাকবে আর এক্সপেন্স আর ডুইংস এর পূর্বে মাইনাস সাইন থাকবে, এটাই আমার গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে এর সামনে প্লাস থাকতে পারবে না, এটার সামনে প্লাস থাকতে পারবে না, এটার সামনে মাইনাস থাকবে, এটার সামনে মাইনাস থাকবে, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস। দেখেন তো সঠিক উত্তর কোনটা, গ নাম্বারটা। দেখছেন মিলছে কিনা? এটা জিনিস আমরা যেভাবে শিখে আসছি সবসময় যে এইভাবে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না, চেঞ্জ হইতে পারে সিকোয়েন্স, কিন্তু আমার প্লাস মাইনাসের যে ফ্যাক্টটা আছে এটা কিন্তু পরিবর্তন হতে পারবে না। কথা ক্লিয়ার? আমি আশা করছি এই বিষয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কোনো কনফিউশন থাকলে সাথে সাথে বলে ফেলতে হবে যে এটা বুঝে নেবে আর একবার আলোচনা করেন। ওকে, অগ্রিম প্রাপ্ত হয়, বাইরে এই প্রশ্ন 1000% কমন, 1000% কমন আমি দিয়ে দিলাম এটা ইনশাআল্লাহ। এই প্রশ্ন 1000% কমন। এই অগ্রিম প্রাপ্ত আয়ের আরেকটা নাম হচ্ছে কি আয়, অনুপার্জিত আয়। কি আয়? অনুপার্জিত আয়। এই প্রশ্ন পরীক্ষা আসবেই। অনুপার্জিত আয় একটি কোন ধরনের হিসাব? অনুপার্জিত আয় কারবারের জন্য কি? অনুপার্জিত আয় বিষয়টা কি আসলে? অনুপার্জিত আয় বুঝতেছেন, অগ্রিম প্রাপ্ত আয়, অর্থাৎ আপনি টাকা নিয়ে নিছেন কিন্তু এখনো সেবা প্রদান করেন নাই। কথা কি বুঝতে পারতেছেন? টাকা নিয়ে নিয়েছেন, সেবা দেন নাই, তাহলে সেবা দিতে হবে না, আপনি যাদের কাছে দায়বদ্ধ না, যাদের থেকে টাকা নিয়েছেন। সুতরাং এটা আপনার জন্য কি হিসাবে গণ্য হবে? চলতি দায় হিসাবে গণ্য হবে। কোন ধরনের দায় হিসাবে গণ্য হবে? চলতি দায় হিসাবে গণ্য হবে। এই প্রশ্ন কিন্তু একেবারে আপনার জন্য ফরজ জানা, এটা কিন্তু পরীক্ষা আসবে। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 11 এ চলে যাই আমরা। ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি? আমি অলরেডি পড়াইছি। অভ্যন্তরীণ দায় মানে কোন দায় বলেন তো? আন্তদায়। কোন দায়? আন্তদায়। বলেন তো কোনটা হবে? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে জানতে চাই। সঠিক উত্তর কি হবে বলেন? আন্তদায় কোনটা? ব্যবসায়ের আন্তদায় কোনটা বলেন? এইগুলোর মধ্যে ব্যবসায়ের আন্তদায় কোনটা হবে? দ্রুত সবাই উত্তর করেন। যারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই, কেন করেন নাই বলেন? পিডিএফটা আপনাদের লাগবে না? যে পিডিএফটার মধ্যে 200 এমসিকিউ আছে যেটা আপনারা পড়বেন, এই পিডিএফটা যদি চান তাহলে অবভিয়াসলি লাইভটা শেয়ার করে দেন, যাতে করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে পিডিএফটা প্রোভাইড করতে পারি। সবাই প্লিজ শেয়ার করে দেন। এবং কেউ যদি নতুন থেকে থাকেন যে আজকে প্রথমবারের মতো আমাদের পেজে আসছেন, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আমাদের পেজে অ্যাড হয়ে থাকেন। আপনাদের তো এই পরীক্ষা যাচ্ছে, তারপরে এডমিশন আসবে, অলওয়েজ আমাদের থেকে আপনি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ডান। খেয়াল করতে হবে অভ্যন্তরীণ দায় কিন্তু শুধু দায় বলে নাই, কিন্তু এই জায়গায় কিন্তু প্রশ্ন পড়তে গিয়ে ভুল করলে কিন্তু হবে না। আমি একটু আগে বলছি a ইকুয়ালস টু l প্লাস এর ওই, মনে আছে কিনা? এই এলটা হচ্ছে আপনার বহির্দায়। কি দায়? বহির্দায়। আর এই ওইটা হচ্ছে আন্ত বা অভ্যন্তরীণ দায়। আন্ত বা কি দায়? অভ্যন্তরীণ দায়। তাহলে বেসিক্যালি এটা বলতে আমরা কাকে বুঝি? এটা বলতে আমরা মূলত মূলধনকে বুঝি। কাকে বুঝি? মূলধনকে বুঝি। তাহলে সঠিক উত্তর কি হবে বলেন তো? সঠিক উত্তর খ। এবং খেয়াল রাখেন সৃজনশীল প্রশ্ন অনেক সময় অভ্যন্তরীণ দায়ের পরিমাণ নির্ণয় করতে বলে, তখন কার পরিমাণ বের করবেন? মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করবেন। কার পরিমাণ বলেন? মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করবেন। কথা কি ক্লিয়ার? দীপ কুমার শেয়ার দেন, অসংখ্য ধন্যবাদ দীপ। আমরা এরকম করে সবাই যদি একটু কন্ট্রিবিউট করি, অ্যাকাউন্টিং আওয়ার এগিয়ে যাবে এবং আপনাদের জন্য কিন্তু আমরা আরো অনেক কিছু করবো ইনশাআল্লাহ। সামনে এডমিশন আসতেছে, ওখানেও ফ্রি ক্লাস, প্রচুর ফ্রি ক্লাস পাবেন। ওকে, সো নেক্সট
এখানে একটু জিনিস খেয়াল করেন যে প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করলে এই লাইনটা অন্যভাবে থাকতে পারে, যেভাবে আসলে আমরা সবাই কনফিউজ হয়ে যাই। কিভাবে থাকতে পারে? সরবরাহকারীকে পরিশোধ, সরবরাহকারীকে পরিশোধ করা হলো, ঠিক আছে, পরিশোধ। তাহলে সরবরাহকারীকে ভাই বলেন তো, যে আপনাকে পণ্য সরবরাহ করছে, অর্থাৎ যে আপনার কি প্রদেয় হিসাব, যে আপনার পাওনাদার। তাহলে পাওনাদারকে যদি আপনি টাকা পরিশোধ করেন, টাকা পরিশোধ করতেছেন, তাহলে নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ডেবিট। আপনার সম্পদ কমতেছে আর প্রদেয় হিসাব নামক দায় কমতেছে, অর্থাৎ সম্পদ হ্রাস আর দায় হ্রাস, সম্পদ হ্রাস দায় হ্রাস, সম্পদ হ্রাস দায় হ্রাস। ক্লিয়ার? সম্পদ হ্রাস আর দায় হ্রাস, ঠিক আছে। আরেকটা টেকনিক কিন্তু এখানে আছে, মজার একটা টেকনিক আছে, কি জানেন? মনে রাখবেন, যখন হিসাব সমীকরণের কয় পাশে প্রভাব পড়বে? এক পাশে প্রভাব পড়বে, একটা প্লাস হলে অবশ্যই আরেকটাও প্লাস হইতে হবে, একটা মাইনাস হলে আরেকটাও মাইনাস হইতে হবে। কিন্তু যখন দুই পাশে এক পাশে যখন প্রভাব পড়ে বিপরীত হবে, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস হলে আরেকটা প্লাস। কিন্তু যখন দুই পাশে প্রভাব পড়বে, তাহলে একটা প্লাস হলে আরেকটাও প্লাস হইতে হবে, কারণ ভারসাম্য তো থাকবে না, সমান সমান তো হবে না, একটা মাইনাস হলে আরেকটাও মাইনাস করতে হবে। এই দিকগুলো চিন্তা করেও কিন্তু আপনি কি করতে পারেন, সিকিউর তো আসলে এরকম আমরা আপনাদেরকে এর মধ্যে ইনশাল্লাহ চ্যাপ্টার ওয়াইজ আমি কিছু কিছু সিলেক্টেড ম্যাথ দেওয়ার চেষ্টা করবো, ওগুলা করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন, সিকিউর জন্য চেষ্টা করবো আমরা। ওকে, তো এই চিন্তা করলেও কিন্তু হয়। দেখেন, সম্পদ বৃদ্ধি দায় হ্রাস, খেয়াল করে দেখেন, এভাবে আমরা বাদ দিতে পারি শুধু জাস্ট এই জিনিসটা করলে। সম্পদ হচ্ছে এ, এল হচ্ছে দা, এটা, তাহলে এখানে বলতেছে এ প্লাস এল মাইনাস। দেখেন, এইটা কি দুই পাশে না এক পাশে বলেন তো? হিসাব সমীকরণের কয় পাশে আছে? এটা হিসাব সমীকরণের দুই পাশে। তো দুই পাশে হইলে একই রকম সাইন হইতে হবে, এ পাশে প্লাস হলে এ পাশে প্লাস, এ পাশে মাইনাস হলে এ পাশে মাইনাস। তার মানে আমি বুঝতেছি এটা ভুল হচ্ছে, এটা ভুল আছে। ওকে, তারপরে দেখেন বলছে সম্পদ হ্রাস, এ হ্রাস, তারপরে বলতেছে দায় বৃদ্ধি, এল বৃদ্ধি। তাহলে এই তো উল্টা হয়ে গেছে, দুই পাশে বললে তো একই রকম সাইন হবে, হয় প্লাস প্লাস নয়তো মাইনাস মাইনাস। তাহলে এটাও ভুল উত্তর আছে। এবার এটা সঠিক আছে, সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, এটাও সঠিক আছে, সম্পদ হ্রাস দায় হ্রাস। দেখেন তো দুই পাশে পড়ছে, বলছি না দুই পাশে বলে একই রকম থাকবে, প্লাস প্লাস নয়তো মাইনাস মাইনাস। সো এই দুইটা সঠিক উত্তর হবে, যে কোনো দুইটা থেকে একটা। সো পরীক্ষার হলে অনেক সময় যখন আপনি সঠিক উত্তর খুঁজে পাবেন না, আপনার টার্গেট কি থাকবে জানেন? ভুলগুলো বাদ দেওয়া। যদি ভুলগুলো বাদ দিতে পারেন, যেটা সর্বশেষ থাকবে সেটাই আসলে কি সঠিক উত্তর। আবার যদি বাদ দিতে যদি সঠিকটা বাদ দিয়ে ফেলেন, তাহলে তো শেষ, জীবন শেষ। কথা বুঝতে পারছেন? সো এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে। ইজি আছে, কঠিন কিছু না, মাথাটা ঠান্ডা রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এডমিশন টেস্ট দিবেন আর কঠিন কঠিন প্রশ্ন ফেস করবেন, ঠিক আছে না? এখন কি ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার? এখন সাউন্ড ঠিক আছে কিনা দেখেন।
ওকে ওকে, একটু প্রবলেম হয়েছিল, মানে মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছে, চার্জ শেষ হয়ে গেছে, চার্জে দিছি, চলে আসবে। ওকে, সো খেয়াল করেন যেটা বলতেছিলাম, সাউন্ডটা একটু এখন একটু মানে ইকো হবে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। যেটা বলতেছিলাম যে এই মনিহারি আর সাপ্লাইজের মধ্যে একটা কনফিউশন আমাদের তৈরি হয় না? মনিহারি আর সাপ্লাইজ কি খেয়াল করেন, আপনি মনিহারি আর সাপ্লাইজ আলাদা করবেন টেকসই ভিত্তিতে, স্থায়িত্বের ভিত্তিতে। যেগুলোর মানে খরচ অর্থাৎ টাকার পরিমাণে কম এবং বেশি সময় ব্যবহার করা যায়, মানে হচ্ছে টেকসই একটু বেশি হয়, ওগুলাকে আপনি বলবেন অফিস সাপ্লাইজ। আর যেগুলাকে হচ্ছে আপনি কম সময় ব্যবহার করতে পারবেন, তার মানে তার সাস্টেইনেবিলিটি, তার ডিউরেবিলিটি কম, তখন এগুলাকে আমরা বলবো মনিহারি। তাহলে এখানে খেয়াল করে দেখেন, কাগজ ও কলম, কাগজ ও কালি এগুলো অল্প সময় ব্যবহার করা যাবে, এইজন্য এটা হবে মনিহারি। কিন্তু এই কাগজ ও কলমের জায়গায় যদি, এই কাগজ ও কলমের জায়গায় যদি কি থাকতো বলেন তো, এই কাগজ ও কলমের জায়গায় যদি থাকতো ক্যালকুলেটর, স্টেপলার, হোয়াইট পেপার, তখন কিন্তু আপনি কি আনসার করতেন? সাপ্লাইজ। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে সাপ্লাইজ আর মনিহারির মধ্যে কনফিউজ হওয়ার কিছু নাই। মূল বিষয়টা হচ্ছে কি, মূল বিষয় হচ্ছে আপনি দেখবেন স্থায়িত্ব কোনটা বেশি। যদি স্থায়িত্ব বেশি থাকে তাহলে যোগ করলে এটা আপনি সাপ্লাইজ বলবেন, ঠিক আছে? এতক্ষণ ধরে যা বলছে এটা আমি আবার রিপিট করলাম, আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ওকে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে বলেন তো? এটা সঠিক উত্তর হবে মনিহারি। ওকে, নেক্সট। এই যে মা, এই জায়গা থেকে একটা প্রশ্ন কমন পাবেন, এই প্রশ্নটা কমন পাবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নটা কি পাবেন? এই প্রশ্নটা কমন পাবেন। কি আছে দেখেন, আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান কোনটি, অথবা হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত নীতিমালা কোনটি? পরীক্ষা প্রশ্ন আসতে পারে। হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত, হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত নীতিমালা কোনটি? হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত নীতিমালা কোনটি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সাউন্ডটা একটু কেমন জানি, সাউন্ডটা ঠিক হয়ে যাবে, একটু সময় দেন, ঠিক আছে? সাউন্ডটা শাকিল করেন, সাউন্ডটা ঠিক হয়ে যাবে। লিখন মিয়া ভাই বলছি মনিহারি আর সাপ্লাইজের মধ্যে পার্থক্য হচ্ছে কিভাবে চিন্তা করবেন, স্থায়িত্বের ভিত্তিতে। যেটা স্থায়িত্ব বেশি ওটাকে সাপ্লাইজ বলবেন, আর যেটা স্থায়িত্ব কম সেটাকে মনিহারি বলবেন। যেমন ধরুন কাগজ ও কালি বা কাগজ ও কলম, এগুলো আমি অল্প সময় ব্যবহার করতে পারবো, এজন্য এগুলো মনিহারি বলবো। কিন্তু যখন একটা ক্যালকুলেটর বলবো, একটা ধরনের স্ট্যাপলারের কথা বলবো, তখন এগুলো তো আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন, তখন এটাকে আপনি সাপ্লাইজ বলবেন। এই হচ্ছে মূল পার্থক্য, ঠিক আছে? কথা বুঝে গেছে? তাহলে এখানে আনসার হবে কি? গ্যাপ। এই গ্যাপের পূর্ণরূপটা একটু আপনাদের মনে রাখতে হবে। গ্যাপের পূর্ণরূপটা কি বলেন তো? জেনারেলি, জি এন ই আর এ ডাবল এল ওয়াই। এখানে একটু খেয়াল করবেন, এই ডাবল এল ওয়াইটা মনে রাখতে হবে। এটার পূর্ণরূপটা কিন্তু পরীক্ষা আসতে পারে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং। এই পর্যন্ত সবাই পারে। ঝামেলা হয় পি তে, এই পি এর মধ্যে গিয়ে। পি তো হচ্ছে কি? প্রিন্সিপাল। এই যে দেখেন পলস, পি এল ই এস, এটা একটু খেয়াল রাখেন সবাই। কি হবে বলেন তো? পলস, পি এল ই এস। অনেকে মনে করে পি এ এল এস হবে পাল, প্রিন্সিপাল না, হবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল, পি এল ই এস, পলস, প্রিন্সিপালস মানে নীতিমালা। আরে পাল দিয়ে তো ক্লাস 2 অধ্যক্ষ প্রধান বোঝায়, ঠিক আছে? তো ওইদিকে যাওয়া যাবে না। আমি কি পয়েন্ট আপনাদের বুঝাতে পারলাম? আশা করছি ক্লিয়ার। ওকে, কোশ্চেন নাম্বার 15। উত্তোলনের সুদ ব্যবসায়ের জন্য কি? প্রথমে কি করতে হবে? উত্তোলনের সুদকে আপনি পান না দেন, উত্তোলনের সুদকে আপনি পাবেন না দিলে এই জিনিসটা বুঝলে আপনি এটা বুঝতে পারবেন। দেখেন উত্তোলন করে কারা বলেন তো? উত্তোলন করে হচ্ছে মালিকরা। এই উত্তোলনের জন্য সে আপনাকে চার্জ দেয়, এটা হচ্ছে আপনি পান। আপনি এটা কি করেন? পান। যেহেতু আপনি এটা পান, এজন্য এটা আপনার জন্য কি হবে? আয় হবে। কিন্তু উত্তোলনের সুদের জায়গায় যদি মূলধনের সুদ হইতো, উত্তোলনের সুদের জায়গায় যদি মূলধনের সুদ হইতো, তাহলে এটা আপনার জন্য কি হইতো? ব্যয়। এবং উত্তোলনের সুদ মূলধনের সুদ উভয় কিন্তু পরিচালন আয় ব্যয়, অপরিচালন আয় ব্যয়। ক্লিয়ার? আপনি মূলধন মালিকরা আপনাকে দিচ্ছে, এটা ইউজ করতেছেন, এজন্য তাদেরকে আপনি সুদ দিবেন। এজ এ প্রতিষ্ঠান মূলধনের সুদ আপনি দিবেন, এজন্য এটা আপনার ব্যয়। আর উত্তোলনের সুদ আপনি পাবেন, এজন্য এটা আপনার আয়। কথা কি বুঝে গেছে? আশা করছি ক্লিয়ার। এই জিনিসটা একটু মনে রাখেন, মূলধনের সুদ আর উত্তোলনের সুদ থেকে প্রশ্ন আসতে পারে। মূলধনের সুদ আর উত্তোলনের সুদটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ক্লিয়ার? যেটা বুঝবেন না এটা সাথে সাথে বলবেন। বিপরীত ব্যয় হিসাব কোনটি? খেয়াল করেন, আমি এক পলকে সবগুলা বিপরীত হিসাবের কথা বলবো, আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। এই বিপরীত হিসাব খেয়াল করেন, বিপরীত হিসাব কাকে বলে জানেন? যে সংশ্লিষ্ট হিসাবের পরিমাণ হ্রাস করে। বিপরীত ব্যয়ের কাজ কি? ব্যয়ের পরিমাণ হ্রাস করা, ঠিক আছে? বিপরীত আয়ের কাজ কি? আয়ের পরিমাণ হ্রাস করা। বিপরীত সম্পত্তির কাজ কি? সম্পত্তির পরিমাণ হ্রাস করা। তাহলে
এরকম বিপরীত সম্পদ আছে চারটা, কি কি বলেন তো? বিপরীত সম্পদ কি কি? কুড়িন সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, জানাদার বার্তা সঞ্চিতি, প্রাপ্যবিলের বার্তা সঞ্চিতি। এই চারটাকে কি বলবেন? এই চারটাকে বলেন বিপরীত সম্পদ। এখান থেকে একটা প্রশ্ন মনে করবেন, পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? এখান থেকে একটা প্রশ্ন আসবে, এটা হচ্ছে বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ বা প্রতিসম্পদ। বিপরীত প্রতিকন্ট্রা তিনটা সিমিলার ওয়ার্ড, ওকে? তারপর আসে হচ্ছে বিপরীত দায়, দুইটা পাবেন, পাওনাদার বার্তা সঞ্চিতি, প্রদেয়বিলের বার্তা সঞ্চিতি। বিপরীত মালিকানা সত্য তিনটা পাবেন, উত্তোলন, তারপর আছে হচ্ছে ধরেন লভ্যাংশ, আছে ট্রেজারি স্টক। এই ট্রেজারি স্টক বলতে কি বোঝায়? এটা খাতার মধ্যে এক লাইনে লিখে ফেলতে পারেন। ট্রেজারি স্টক হচ্ছে কোম্পানি যে শেয়ার একবার বিক্রি করছে, সেই শেয়ার যদি সে আবার পুনরায় কিনে নেয়, ওটাকে বলা হয় ট্রেজারি স্টক। ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় ট্রেজারি স্টক, মনে থাকবে। তারপরে আসলে হচ্ছে বিপরীত আয়। বিপরীত আয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিক্রয় ফেরত, আর হচ্ছে বিক্রয় বার্তা। দেখেন তো, এগুলো বিক্রয় থেকে আমরা বাদ দিই না, যোগ করি। বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা বাদ দিই, এর ফলে বিক্রয় পরিমাণ কমে না বাড়ে? কমে যায়, ঠিক আছে? তাহলে বিপরীত ব্যয় কয়টা? বিপরীত ব্যয়ও দুইটা, কি কি বলেন? বিপরীত ব্যয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ফেরত, ক্রয় বার্তা। তাহলে এখানে বলছে বিপরীত ব্যয়, কি বলছে? বিপরীত ব্যয়, কি বলছে বলেন তো? বিপরীত ব্যয়। তাহলে ব্যয় কি? ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ফেরত, ক্রয় বার্তা। आंसर কি? ক্রয় ফেরত। আমি বুঝাতে পারলাম? এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন, ঠিক আছে? এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন কি আসবে? কমন আসবে। সবগুলো বিপরীত হিসাব কি বুঝতে পারছেন? সবগুলো বিপরীত হিসাব কি বুঝতে পারছেন কিনা? সবগুলো বিপরীত হিসাবগুলো কি বোঝা গেছে? একটু কমেন্টে জানাই যে সবাই আমরা। সবাই কি ক্লিয়ার? ভাই এই যে বিপরীত হিসাবগুলোর কথা বললাম, এই যে বিপরীত হিসাবগুলোর কথা বললাম, এগুলা কিন্তু একটা কমন পেয়ে যাবেন। আপনারা কি লিখতে পারেন না? আমি যে বলছি আপনারা কি লিখতে পারছেন? আচ্ছা, আপনাদেরকে একটা কাজ করে দিই আমি, ঠিক আছে? আপনি একবার লিখে দিন, আপনারা আমার সাথে সাথে লিখে ফেলেন, ওকে? বিপরীত, আমরা বিপরীত প্রথম লিখব হচ্ছে সম্পদগুলো। কি লিখবো? সম্পদগুলো। সম্পদগুলো কি কি? কুড়িল সঞ্চিতি, 2 নাম্বার। তারপর ধরুন হচ্ছে পুঞ্জীভূত অবচয়, 3 নাম্বার। দেনাদার বার্তা সঞ্চিতি, 4 নাম্বার। প্রাপ্যবিলের বার্তা সঞ্চিতি, প্রাপ্যবিলের বার্তা সঞ্চিতি, প্রাপ্যবিলের বার্তা সঞ্চিতি, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ কয়টা পাইলাম? বিপরীত সম্পদ পাইলাম হচ্ছে দুইটা। বিপরীত সম্পদ পাইলাম গেলাম চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এবার সেই বিপরীত দায়গুলো লেখেন। বিপরীত দায়গুলো কি কি? পাওনাদার বার্তা সঞ্চিতি, পাওনাদার বার্তা সঞ্চিতি, আর হচ্ছে প্রদেয়বিলের বার্তা সঞ্চিতি। ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে দায়। সম্পদ লিখলাম, দায় লিখলাম। এবারে সে মালিকানা সত্য। মালিকানা সত্যগুলো কি কি লিখবেন? উত্তোলন, লভ্যাংশ, আর 3 নাম্বার লিখবেন হচ্ছে ট্রেজারি স্টক। কি লিখবেন? ট্রেজারি স্টক। সবাই একবার লিখে ফেলেন, যা লিখে দিচ্ছি। একটু সাউন্ড কোয়ালিটি ঠিক হয়ে যাবে। মাইক্রোফোনটা আসলে চার্জ আমি খেয়াল করি না, এই যে চার্জ একবারে শেষ হয়ে গেছে। আমরা চার্জ পেয়ে যাবো, ওখানে পেয়ে যাবো, সমস্যা নেই। লিখছেন সবাই? সবাই লিখছেন কিনা দেখেন। বিপরীত সম্পদ হচ্ছে কুড়িল সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয়, দেনাদার বার্তা সঞ্চিতি, প্রাপ্যবিলের বার্তা সঞ্চিতি। বিপরীত দায় হচ্ছে পাওনাদার বার্তা সঞ্চিতি, প্রদেয়বিলের বার্তা সঞ্চিতি। এরপর হচ্ছে বিপরীত মালিকানা সত্য কি? বিপরীত মালিকানা সত্য হচ্ছে উত্তোলন, লভ্যাংশ, ট্রেজারি স্টক। তাহলে বিপরীত দায় কি? বিপরীত দায় হচ্ছে দুইটা। বিপরীত দায় কয়টা? দুইটা। বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা। বিপরীত দায় হচ্ছে দুইটা, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ফেরত, ক্রয় বার্তা। এবার ক্লিয়ার কিনা বলেন? এবার কি ক্লিয়ার? এবার লেখা হয়েছে কিনা বলেন, দ্রুত বলেন। এবার লেখা হয়েছে কিনা বলেন।
যারা লাইভটা শেয়ার করছেন ক্লাস শেষে সবাইকে পিডিএফ দেওয়া হবে, সমস্যা নেই। সবাই লিখছেন কিনা বলেন, সবাই লিখছেন? স্ক্রিনশট নিতে পারেন, লিখে নিতে পারেন। আমি বারবার বলতেছি এখান থেকে একটা এমসিকিউ কমন পাবেন। ক্লাস মানে পরীক্ষা দিয়ে এসে জাস্ট মিলে নিয়ে যে এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে, আমি বলছি এটা আসছে কিনা। আমি এখানে একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব, মানে ক্লাস শেষে আমি এটা একটা পোস্ট করব যে এটা একটু দেখে নিন আপনারা। ওকে, এই কয়েকটা দিন একটু পেজে অ্যাক্টিভ থাকেন আপনারা। আমি যখনই যে জিনিসটা পোস্ট করব এটা একটু করে যাওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার? নেক্সট, আগুনে বিনষ্ট পণ্য হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে? এখানে খুব মজার একটা ব্যাপার আছে। আগুনে বিনষ্ট পণ্য আমরা নরমালি যখন জাবেদা করি কি করি বলেন তো? বিবিধ ক্ষতি ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? এই বিশ্লেষণটা আমরা করি। যদি বিবিধ ক্ষতি ডেবিট আর ক্রয় হিসাবটা আমরা ক্রেডিট করি তাহলে হিসাব সমীকরণের প্রভাব কি করে? বিবিধ ক্ষতি যেহেতু ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আমার মালিকানা সত্ত্ব হ্রাস। ব্যয় বৃদ্ধি পাইছে যেহেতু মালিকানা সত্ত্ব কি পাবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর এতে ক্রয়ের ফলে যেহেতু এটাও ক্রয় আমার ব্যয়, এটাও মালিকানা সত্ত্বের মধ্যে গিয়ে করবে, সো এখানে যদি একবার মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, এখানে একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। কিন্তু এই কোনো অপশনই কিন্তু এই চারটার মধ্যে নাই। এখানে কিন্তু এই অপশনটা নাই। এখন যারা এটা একটু অ্যাডভান্স লেভেল আলোচনা, যারা পারপিচুয়াল মেথড এবং হচ্ছে পিরিয়ডিক্যাল মেথড অর্থাৎ দ্বিতীয় ব্যবহৃত মজুত পদ্ধতি এবং হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি সম্পর্কে জানেন, তারাই শুধু এটাকে কানেক্ট করতে পারবেন যে যারা পারপিচুয়াল মেথড মানে অনুসরণ করে, নিত্য বা অবৈধ পদ্ধতি অনুসরণ করে, তাদের কাছে সবকিছু হচ্ছে মজুত পণ্য। মানে ক্রয় করলেই সবসময় মজুত পণ্যকে হিট করে, ক্রয় করলে মজুত পণ্য হিট করে, ক্রয় ফেরত হলে মজুত পণ্যকে হিট করে। তাই আবার একটা জিনিস চিন্তা করেন তো, আগুনে বিনষ্ট হচ্ছে কোত্থেকে পণ্যটা? এই পণ্যটা মূলত আমার যে পণ্যটা মজুত পণ্য হিসাবে ছিল, সেই মজুত পণ্য থেকে তো আগুনে পুড়ে গেছে। কথাই বুঝতেছেন কিনা? আগুনে বিনষ্ট হচ্ছে কোত্থেকে? মজুত পণ্য থেকে। তাহলে এখানে ক্রয় হিসাব না হয়ে আলটিমেটলি আমাকে কি চিন্তা করতে হবে? মজুত পণ্য হিসাব ক্রেডিট। মানে আমার মজুত পণ্য কমে গেছে। মজুত পণ্য মানে কি? সমাপনী মজুত কমে গেছে। আর সমাপনী মজুত মানে কি? আমার সম্পদ। সমাপনী মজুত মানে কি? আমার সম্পদ। তাহলে আগুনের লাগে যদি আমার সমাপনী মজুত পুড়ে যায়, তাহলে সমাপনী মজুত কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে আলটিমেটলি ঘটনা কি করছে দেখেন, এদিকে বিবিধ ক্ষতি যেহেতু আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর এদিকে আগুনে বিনষ্ট পণ্যটা যেহেতু আমার মজুত পণ্য থেকে কমছে, তাহলে মজুত পণ্য নামক চলতি সম্পদ আমার কিভাবে হ্রাস পাবে? তাহলে আলটিমেটলি সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস। মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস। কথাই বুঝতে পারছি? খুবই গুরুত্বপূর্ণ একটা কনফিউজিং প্রশ্ন, কিন্তু এটা কিন্তু খুবই কনফিউজিং একটা প্রশ্ন, ঠিক আছে? খুবই কনফিউজিং। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে সবার। ওকে, নেক্সট, আগুনে বিনষ্ট তো আলোচনা করলাম। এবার দেখেন বছরের শুরুতে সম্পদ হচ্ছে এত আর হচ্ছে দায় এত। বছরের সম্পদ এত টাকা, দায় এত টাকা বৃদ্ধি পেলে সমবায়ের মালিকানা সত্ত্ব কত? এইটাতে প্রশ্নটা কিভাবে সমাধান করবেন? এটা সমাধান করার জন্য এভাবে লিখবেন a equals to a plus b, ঠিক আছে? তাহলে প্রথমে আসেন দেখেন শুরু বলছে, এখানে শুরুতে কি আছে? এই যে শুরুতে কি আছে? বলছে সম্পদ আছে 25,000 টাকা। এই যে দেখেন সম্পদ 25,000 টাকা সমান সমান বলছে দায় আছে কত হাজার? দায় আছে 8,000 টাকা। লেখেন 8,000। তাহলে দায় যদি 8,000 হয় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত বলেন তো? মালিকানা সত্ত্ব হচ্ছে 25 আর 8 কত? 33,000। কত হাজার? 33,000। ওকে না? তারপর বলছে সম্পদ মানে বলছে বছরে, মানে বছরে কি? এরপরে সারা বছর ধরে আমার সম্পদ হচ্ছে বাড়ছে কত? এটা হচ্ছে মাঝামাঝি ধরি আমরা। কত ধরি? মাঝামাঝি। তাহলে আমার সম্পদ বাড়ছে কত হাজার টাকা? 5,000 টাকা। আর এটা হচ্ছে দায় বাড়ছে কত হাজার টাকা? 4,000 টাকা। তাহলে বলেন তো সম্পদ 5,000, দায় যদি হয় 4,000, তাহলে মালিকানা সত্ত্ব কত হাজার? মালিকানা সত্ত্ব 1,000। কারণ এই পাশে যদি 5,000, ওই পাশে কি থাকতে হবে? 5,000 দিতে হবে। তাহলে এবার আমি যে রেজাল্টটা পাবো এটা হচ্ছে শেষ। এটা কি? শেষ। শুরু, মাঝামাঝি, শেষ। এখন দেখেন যদি আমার শেষে গিয়ে বলছে কি সমাপনী। সমাপনী মানে কি? সমাপনী মানে হলো শেষ। কি জানতে চাইছে? মালিকানা সত্ত্ব, অর্থাৎ এটার পরিমাণ জানতে চাইছে। তাহলে এবার যোগ করলে হয় 25 আর 5 কত? 30। এখানে 8 আর 4 কত? 12। আর এখানে কত? 33। আর হচ্ছে এখানে 25 আর হচ্ছে 5 30, তাই না? 8 আর 4 হচ্ছে 12। তাহলে এখানে 30 আর 1 34। এখানে তো মনে হয় মিলল না। এখানে আমার একটু ভুল হয়েছে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, এই জন্যই মিলতেছে না। এখানে 25,000 আছে, এখানে অলরেডি 8,000 আছে। তাহলে 25 থেকে 8,000 কি করতে হবে? মাইনাস করতে হবে। 25 থেকে 8,000 কি করতে হবে?
মাইনাস, তাহলে 25 থেকে 8 চলে গেলে থাকে কত বলেন তো? 25 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 17,000। কত হাজার থাকে? 17,000। তাহলে 17 আর 1 মিলে কত হাজার হবে? 18,000। কত হাজার হবে? 18,000। তাহলে সঠিক উত্তর কত হবে? 18,000। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 18,000। ঠিক আছে, কথা কি বুঝা গেছে? সঠিক উত্তর কত হবে? 18,000। এটা আপনারা পারবেন, অনেক কিছু না, এগুলো দরকার পড়লে আরেকবার দেখবেন। ঠিক আছে, ওকে। এই প্রশ্নটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। এই প্রশ্নটা 100% কমন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হয় সিকিউ তে আসবে, নয় এমসিকিউ তে আসবে। হয় সিকিউ তে আসবে, নয় তো এমসিকিউ তে আসবে। কিভাবে খেয়াল করেন, দেখেন কি বলছে। বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? কিসের পরিমাণ কত? প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলছে। তো বলছে মিস্টার ফাহিম নগদ 1 লাখ টাকা, তারপর আসবাবপত্র 50,000 টাকা এবং 10% ব্যাংক ঋণ নিয়ে কি শুরু করছে? 10% ব্যাংক ঋণ 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, বিক্রি করছে 20,000 টাকা, বেতন দিচ্ছে 10,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধন কত? আমরা প্রারম্ভিক জায়গাটা দেই না, সেটাই করতে বলছে। তাহলে নরমালি আপনি এখানে খেয়াল করেন, যা নিয়ে শুরু করছে, তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপর কি করবেন? আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করে ঋণটাকে অ্যাভয়েড করবেন। ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করে ঋণটাকে কি করবেন? অ্যাভয়েড করবেন। এটাকে মূলধনের অন্তর্ভুক্ত করবেন না, ঋণটাকে কি করবেন? অ্যাভয়েড করবেন। তাহলে দেখেন কি কি নিয়ে ব্যবসা শুরু করছে। নগদ কত? নগদ 1 লাখ, আর আসবাবপত্র কত? 50,000। তাহলে 1,50,000 হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, সুপার শর্টকাট। কি বললাম বলেন স্যার? ওই হ্যাঁ 17,000 হবে, 17,000। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? যে এই সকল ক্ষেত্রে যখন প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক জাবেদা দিতে বলবে, জাবেদা দিতে গেলে তো ঋণ আনতেই হবে, কিন্তু প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে কি মনে রাখতে হবে? যে এখানে আমাকে কি করা যাবে না, ঋণটাকে অ্যাভয়েড করতে হবে, ঋণটা আনা যাবে না। যারা 1,75,000 উত্তর করতেছেন তারা ভুল উত্তর করতেছেন। 1,75,000 উত্তর হবে না। কেন হবে না? খেয়াল করেন, দেখেন যদি এটাকে জাবেদা করতেন কি হইতো? নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, এরপর হচ্ছে ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, এই জাবেদা করতেন। তাহলে নগদের করে কি করতেন? এই 1 লাখের সাথে আপনি যে ঋণ নিয়েছেন 25,000, এই 25,000 যোগ করে বসানো লাগতো, কারণ ঋণ নিলে জাবেদা কি নগদান হিসাব ডেবিট হয় না। তাহলে 1 লাখ আর 25 মিলে হয়তো কত? 1,25,000। ঠিক আছে, আর আসবাবপত্র হয়তো কত হাজার? 50,000। আর হচ্ছে আপনি ঋণের ঘরে বসাইছেন কত হাজার? 25,000। তাহলে দেখেন এখানে হয় 1,75,000, অলরেডি ক্রেডিট প্রেশার 25 আছে, আপনাকে বসাইতে হইতো আর 1,50,000। এগুলো তো আপনারা এখন বড় হয়েছেন, আপনাদের কাছে এগুলো কঠিন হওয়ার কিছু না। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলেন? 1,50,000। প্রারম্ভিক মূলধন মাথা ঠান্ডা রাখতে হবে। 1,50,000 হতে সঠিক উত্তর নট 1,75,000। ঋণ এটা এক্সটার্নাল লায়াবিলিটিস, এটা এল, এটা ওই এর মধ্যে যাবে না। এটা কিসের মধ্যে যাবে না? এটা ওই এর মধ্যে যাবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা বলেন? আমি সাউন্ড সিস্টেমের জন্য খুবই দুঃখিত। আজকের মতো এরকম একটা ইম্পর্টেন্ট ক্লাসে সাউন্ড সিস্টেমটা এরকম দুষ্টামি করবে আমি বুঝতে পারি নাই। ক্লিয়ার এটা? এখন সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখেন তো, সাউন্ডটা আগের থেকে বেটার কিনা একটু দেখেন। সাউন্ডটা এখন আগের থেকে একটু বেটার কিনা বলেন। হ্যাঁ আরেকটু ফাস্ট করতেছে, আমি এবার ব্যাখ্যা বিশ্লেষণ একটু কমের দিকে যাব। ওকে, সাউন্ডটা ঠিক আছে কিনা বলেন, তাহলে আমি শুরু করতেছি। ভাই আমার দুর্বল রয়েছে, সাউন্ডটা ঠিক আছে? ওকে চলেন। তাহলে এখানে বলছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ তো আমরা বের করলামই। ওকে, বলছে সমাপনী মূলধনের পরিমাণ কত এই প্রশ্নটার মধ্যে। তাহলে প্রারম্ভিক মূলধন কত পাইছিলাম আমরা? প্রারম্ভিক মূলধন পাইছিলাম 1,50,000। ঠিক আছে, এই 1,50,000 সাথে আমরা জানি যে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতে হয়, তারপর হচ্ছে নিট লাভ হলে যোগ করতে হয়, নিট ক্ষতি হলে বিয়োগ করতে হয়, উত্তোলন থাকলে বিয়োগ করতে হয়, তাহলে সমাপনী মূলধন পাওয়া যায়। তো এইখানে খেয়াল করেন শেষের দিকে কি আপনার আয় হয়েছে কত হাজার টাকা? 20,000 টাকা। জাস্ট এর সাথে যে 20,000 টাকা আয় হয়েছে 20,000 টাকা আপনি যোগ করে দেন।
আর আপনি বেতন দিচ্ছেন কত হাজার টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আপনার ক্ষতি। এই 10,000 টাকা আপনি এখান থেকে বিয়োগ করে দেন। তাহলে দেখেন 1,70,000 10 চলে গেলে উত্তর কত? 1,60,000। তাহলে উত্তর হবে কত হাজার? 1,60,000। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 1,60,000। ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান। তারপরে আসেন নেক্সট, আমরা একটু দ্রুত যাই। ওকে, এবার আমরা হিসাবের বৈষম্য থেকে আলোচনা করবো। এবার থেকে হিসাবের বৈষম্য থেকে। প্লিজ যারা এখনো লাইভটা শেয়ার করেন সবাই শেয়ার করে দেন। 21 নম্বর প্রশ্ন কি আছে দেখেন। 21 নম্বরে লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটা? সর্বশেষ আশ্রয়স্থল কোনটা? লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটা? খেয়াল করেন। লেনদেনের বলা হয় লেনদেনের স্থায়ী সংরক্ষণাগার। লেনদেনের স্থায়ী সংরক্ষণাগার। লেনদেনকে কোথায় স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়? হিসাবের রাজা বলা হয়, হিসাবের পাকা বই বলা হয়, কি বলেন তো? খতিয়ান। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খতিয়ান। সর্বশেষ আশ্রয়স্থল কি হিসাবে গণ্য হবে? খতিয়ান হিসাবে গণ্য হবে। নেক্সট, বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র কয়? 1000% কমন। কত পার্সেন্ট কমন? 10,000% কমন। এই প্রশ্ন পরীক্ষা আসবে। কত পার্সেন্ট কমন? 10,000% কমন। এই প্রশ্ন পরীক্ষা কমন পাবেন। কি আছে দেখেন। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করছেন। কিসের উদ্দেশ্যে? বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র না, যে কোনো সম্পদই ক্রয় করেন, ওই সম্পদটাকে আপনার কি হিসাবে গণ্য করতে হবে? পণ্য হিসাবে গণ্য করতে হবে। কি হিসাবে? পণ্য। কারণ আপনি বিক্রি করবেন, আপনার দোকানে যাই থাকুক সবই আপনার পণ্য হিসাবে গণ্য হবে। তাহলে এটা জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র বা মেশিন হিসাব ডেবিট করা যাবে না। এটা জাবেদা পরীক্ষা আসতে পারে, হিসাব সমীকরণের প্রভাব পরীক্ষা আসতে পারে, অথবা এটা ডেবিট কি হবে সেটাও পরীক্ষা আসতে পারে। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু আসবাবপত্র ক্রয় করছেন, তাহলে আলটিমেটলি এখানে কি হিসাব ডেবিট করতে হবে? ক্রয় হিসাব ডেবিট করতে হবে। এটাকে সম্পদ ভাবা যাবে না। কথা ক্লিয়ার? এটাকে সম্পদ ভাবলে এগুলো হবে। কোশ্চেন নাম্বার 23, জাবেদার অপরিহার্য বিষয় না কোনটা? অর্থাৎ আমরা যে জাবেদা করি, কোন জিনিসটা বাধ্যতামূলক নয়, কোন জিনিসটা কি নয়? বাধ্যতামূলক নয়। মনে রাখবেন, শিরোনাম দিতে হবে, তারিখ দিতে হবে। এই দুইটার মধ্যে কম্পারেটিভলি ব্যাখ্যাটা বেশি বাধ্যতামূলক নয়। ঠিক আছে, অনেক সময় বলে দেয় ব্যাখ্যার প্রয়োজন নাই, কিন্তু সমষ্টি নির্ণয় করারও অনেক সময় প্রয়োজন হয় না। তবে এই দুইটার মধ্যে কম্পারেটিভলি আমরা কি করব না, ব্যাখ্যাটাকে আমরা আসলে এখানে সঠিক উত্তর হিসেবে ধরে নিব। ওকে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। এই যে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের কথা বলতেছে, তাহলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে আমরা কিসের মাধ্যমে বলেন তো? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে আমরা কিসের মাধ্যমে? রেওয়া মিলের মাধ্যমে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কিসের মাধ্যমে? রেওয়া মিলের মাধ্যমে। এই কার্যপত্র হিসাব চক্র ঐচ্ছিক দাব, খতিয়ান হিসাবের স্থায়ী বই, জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। কিসের বই বলেন তো? জাবেদা হিসাবের কি? প্রাথমিক বই। জাবেদা হিসাবের কি বই? জাবেদা হিসাবের প্রাথমিক বই। জাবেদা হিসাবের কি বই? প্রাথমিক বই। ক্লিয়ার? ওকে, এই 25 নম্বর প্রশ্ন দেখেন। 6% দিন এত টাকা। এই প্রশ্নের মধ্যে একটু ঝামেলা আছে, মানে ল্যাঙ্গুয়েজ থেকে একটু প্রবলেম আছে। ওকে, দ্রুত কথা খেলে পদ্ধতি উৎপত্তি স্থল কোনটি? উৎপত্তি কাল কোনটি? এটা আপনারা পারবেন। দ্রুত কথা খেলে পদ্ধতি উৎপত্তি কাল কোনটা? নরমালি লুকা বেসলি 1494 সালে। লুকা বেসলি জন্মগ্রহণ করছে 1445 সালে, কেউ মতান্তরে 1447 সালে। সে বই লিখছে 1494 সালে। বই বলতে কি, এই যে লুকা বেসলি যে দ্রুত কথা খেলা পদ্ধতি আবিষ্কার করছে, এটা নিয়ে একটা গ্রন্থ প্রকাশ করছে 1494 সালে 10 নভেম্বর। ওই 10 নভেম্বরকে হিসাব বিজ্ঞান দিবস বলা হয়। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কবে? 10 নভেম্বর। ওই দিন সে কি করছে, এই দ্রুত কথা খেলা পদ্ধতি রিলেটেড যে বইটা সোম্মা ডি অ্যাথমেটিকা জিওমেট্রিক প্রফেশন লিখে এই বইটা সে প্রকাশ করছে। এবং লুকা বেসলি এটা কবে প্রকাশ করছে বলতেছে? 1494 সালে। ঠিক আছে, সে মারা গেছে 1517 সালে। মারা গেছে কবে? 1517 সালে। এবং লুকা বেসলির পুরো নামটা আমরা চাইলে মনে রাখতে পারি, ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসিওলি। লুকা বেসলির পুরো নাম কি? ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসিওলি। তাহলে দ্রুত কথা খেলার মধ্যে উৎপত্তিকাল কত হবে? 1494 সালে। ক্লিয়ার? 27, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটা? কাঁচামাল মানে কি জানেন? কাঁচামাল মানে হচ্ছে মূল উপাদান। কি বলেন তো? মূল উপাদান। মূল উপাদান আসতে পারে, অথবা আসতে পারে ইনপুট। হিসাব বিজ্ঞানের ইনপুট কি? মূল উপাদান বা ইনপুট। মূল উপাদান বা ইনপুট বললে আনসার করবো কি? লেনদেন। মূল উপাদান বা ইনপুট বললে কি বলবো? লেনদেন। যদি বলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তাহলে আনসার করবেন দ্রুত ফাদা খেলা পদ্ধতি। মূল ভিত্তি কি? দ্রুত ফাদা খেলা পদ্ধতি। আর নগদান বইকে বলা হয় জাবেদা ও খতিয়ান উভয়। মনে রাখবেন, নগদান বইকে কি বলা হয়? জাবেদা ও খতিয়ান উভয় বলা হয়ে থাকে। ডেবিট দ্বারা কোনটি বোঝায়? আমরা জানি সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট। সম্পদ আর ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। কমলে ক্রেডিট হয়। আর আয় দায় মূলধন বাড়লে হয় ক্রেডিট, কমলে হয় ডেবিট। তাহলে এখানে দেখেন সম্পদ আর ব্যয়, সম্পদ আর ব্যয় বৃদ্ধি কোথায় আছে? সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়। ওকে ফাইন, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আবার দায় হ্রাস পাইলেও ডেবিট হয়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, দায় হ্রাস পাইলেও ডেবিট হয়। এই যে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র আছে, এটাকে ইউজ করলে আপনি এটা সঠিক উত্তরটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। 29 নম্বর প্রশ্ন, কন্ট্রাএন্ট্রি কোনটা বলেন তো? কোনটা কন্ট্রাএন্ট্রি হয়? যার একদিকে নগদ থাকে আরেকদিকে ব্যাংক থাকে, ওটাকে আমরা কন্ট্রাএন্ট্রি বলি। যার একদিকে নগদ থাকে আরেকদিকে কি থাকে? ব্যাংক থাকে। তাহলে দেখেন, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন জাবেদা কি? জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দুই দিকে পাই নাই, ক্রস হবে না।
ব্যবসায় প্রয়োজনে ব্যাংক হতে তোলে যাবে কি নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এটাই সঠিক উত্তর, আর বাকিগুলা পড়ার দরকার নাই, বাকিগুলা পড়ার আর কি নাই, দরকার নাই। ক্লিয়ার? এই তো প্রশ্ন, এই যে প্রশ্ন কমন, কত পার্সেন্ট কমন? 1000% কমন। এটা সঠিক উত্তর কি আপনারা বলেন? এটা সঠিক উত্তর কি বলেন? কোয়েশ্চেন নাম্বার 30 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর বলেন। আমরা একটু দ্রুত যাই, হ্যাঁ আমাদের একটু দ্রুত যাইতে হবে, একটু দ্রুত যাই। সবাই বলেন এটা সঠিক উত্তর কি হবে? 30 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যারা স্টিল লাইভটা শেয়ার করি নাই, যারা পিডিএফ চাই, তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিই। আমরা হয়তো আজকে পুরো প্রশ্ন সবগুলো সমাধান করতে পারবো না, আমরা আগামীকালকে আবার আরেকটা ক্লাস করবো ইনশাল্লাহ সন্ধ্যায়, নিয়ে আমরা এই 200 এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? তার আগে আমি অবশ্যই আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, আপনারা নিজেরা উপরে নিতে পারবেন। ক্লিয়ার? 30-এর কি হবে বলেন? 30-এর কি হবে ভাই? এটা আসবে পরীক্ষায়, এটা আসবে। এটা হবে কি সম্পদ? বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। একটা শেয়ার দিবেন না? দিয়েন না, না দিলে নাই, কি করবেন? পিডিএফ না চাইলে দিয়েন না। হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? মনে রাখবেন, হিসাব চক্রের প্রথম ধাপে লেনদেন শনাক্তকরণ ও বিশ্লেষণ করতে হয়, দ্বিতীয় ধাপে জাবেদাভুক্ত করতে হয়, তৃতীয় ধাপে খতিয়ানভুক্ত করতে হয়, চতুর্থ ধাপে রেওয়া মিল তৈরি করা হয়। ক্লিয়ার? 32 নাম্বার, হিসাব চক্রের কোন কাজটি সম্পন্ন করা হয়? হিসাব চক্রের খতিয়ান, হ্যাঁ বলছে খতিয়ান হিসাব চক্রের কোন কাজটা করা হয়? খতিয়ান মানে কি জানেন? খতিয়ান মানে হচ্ছে শ্রেণী বিন্যাসকরণ। আর হচ্ছে লিপিবদ্ধকরণ মানে কি জানেন? লিপিবদ্ধকরণ মানে হচ্ছে জাবেদাভুক্তকরণ। সংক্ষিপ্তকরণ মানে হচ্ছে রেওয়া মিল। কথা কি বুঝতে পারছেন? লিপিবদ্ধকরণ মানে জাবেদা, শ্রেণীবিন্যাসকরণ বা স্থানান্তরকরণ মানে খতিয়ান, সংক্ষিপ্তকরণ মানে হচ্ছে রেওয়া মিল। সো দেখা গেল যে ডিরেক্ট না দিয়ে এইভাবে ভিন্ন নামেও আপনার প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, হিসাব চক্র ঐচ্ছিক ধাপ কোনটা? দুইটা ঐচ্ছিক ধাপ আছে, একটা কার্যপত্র, একটা হচ্ছে বিপরীত দাখিলা। এটা কি বলেন? আর হচ্ছে বিপরীত দাখিলা। কার্যপত্র এটা কি? বিপরীত দাখিলা। কার্যপত্র আর কি? বিপরীত দাখিলা। আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী দুইটাকে বিপরীত দাখিলা মানে কার্যপত্র ঐচ্ছিক ধাপ হিসেবে গণ্য করা হয়। আর আছে পরিত্যাজ্য ধাপ। কি ধাপ বলেন তো? পরিত্যাজ্য ধাপ। পরিত্যাজ্য ধাপের কি? ভুল সংশোধনী দাখিলা হিসাব চক্রে পরিত্যাজ্য ধাপ বলা হয়। আর সনাতন হিসাব বিজ্ঞানে রেওয়া মিলকে হিসাব চক্র ঐচ্ছিক ধাপ বলা হয়। যদি সনাতন হিসাব বিজ্ঞান দিয়ে প্রশ্ন আসবে না, শুধু এটাই জানেন ঐচ্ছিক বা আবশ্যিক ধাপ নয়, আসলে কার্যপত্র আর বিপরীত দাখিলা খুঁজে বাই করবেন, তাইলেই হবে। ক্লিয়ার? 34 নম্বর প্রশ্ন, বাংলাদেশে ব্যাট চালু হয়েছে কবে বলেন? এটা তো একেবারে সহজ প্রশ্ন, আমরা সবার পারার কথা না। বাংলাদেশে ব্যাট চালু হয়েছে কবে? বাংলাদেশে ব্যাট চালু হয়েছে 1991 সালের 1 জুলাই। কবে চালু হয়েছে বলেন? 1991 সালের 1 জুলাই। এই ব্যাট বাংলাদেশে কত পার্সেন্ট হারে? 15%। ব্যাট হচ্ছে কোন ধরনের কর? ব্যাট হচ্ছে পরোক্ষ কর। কোন ধরনের কর? পরোক্ষ কর। ব্যাট সরকারের জন্য আয়, বিক্রেতার জন্য দায়, ক্রেতার জন্য ব্যয়। সরকারের জন্য আয়, বিক্রেতার জন্য দায়, আর ক্রেতার জন্য ব্যয়। সরকারের সর্ববৃহৎ আয়ের উৎস হচ্ছে এই ব্যাট, মূল্য সংযোজন কর, যাকে সংক্ষেপে মোসক বলা হয়। ব্যাটের পূর্ণ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা আমাদের দেশে কত পার্সেন্ট? 15%। আর কিছু জানা লাগবে? লাগবে না, এর থেকে প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে? শুধু থাকেন ক্লাসে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে? আজকে ক্লাসের স্পিড 6G করে দিলাম। ঠিক আছে? 6G স্পিডে ক্লাস চলবে। জাবেদাকে কি নামে অবহিত করা হয়? জাবেদাকে জাবেদা হিসাবে প্রাথমিক বই, দৈনন্দিন দাখিলার বই, মৌলিক দাখিলার বই, মূল মানে হচ্ছে আর কি বলা যায় এগুলাকে, রেগুলার যেখানে লেখা হয়। এই যে প্রাথমিক বই আছে না, প্রাথমিক বই, প্রাথমিক বই। পাকা বই হচ্ছে খতিয়ান। পাকা বই কি? খতিয়ান। ওকে। 36, সোনালী ট্রেডার্স 12,000 টাকার পণ্য 10% বার্তায় ক্রয় করছে। কয় পার্সেন্ট বার্তায়? 10% বার্তায়। নির্ধারিত সময়ে 5% বার্তা পরিশোধ করলে নগদ বার্তা কত? মানে খেয়াল করেন, আপনি 12,000 টাকার পণ্য ক্রয় করছেন, তার জন্য 10% বার্তা দেওয়া হয়েছে। নর্মালি পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা থাকে এটাকে কারবারি বার্তা বলে। 10% ছাড় পাই গেছেন, তাহলে 12,000 টাকা 10% কত বলেন তো? 12,000 টাকা 10% 1200, তাহলে 12,000 থেকে 1200 গেলে থাকে কত? 10,800। এখন নির্ধারিত সময়, আপনাকে একটা সময় দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে দিলে আপনাকে আরো 5% ছাড় দিব, আরো 5% ছাড় দেওয়া হবে। নির্ধারিত সময় বলতে ওই বার্তার সময়টা বোঝাচ্ছে, ওই সময়ের মধ্যে পরিশোধ করে আপনি আরো 5% ডিসকাউন্ট পাইছেন। তাহলে 5% কত হবে? এই 10,800 টাকা 10% কত? 1,080। তাহলে 5% কত? 540। কত হবে? 540। তাহলে নগদ বার্তার পরিমাণ কত? 540। কারবারি বার্তার পরিমাণ কত? 1200। আর আপনি পরিশোধ করবেন কত? এই 10,800 থেকে 540 বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আপনি মূলত পরিশোধ করবেন। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? তাহলে উত্তর কি হবে? 36 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 540। যদি কারবারি বার্তা বলতো তাহলে 1200। খেয়াল করেন, বলছে নগদ বার্তা, কিন্তু নগদ বার্তা মানে কোনটা? শেষেরটা। নির্ধারিত সময় আছে না, এই যে বলে না 2, 10, নেট 30, এরকম অপশন পড়েন না যে মোট মেয়াদ 30 দিন, 10 দিনের মধ্যে দিলে 2% ছাড় পাবেন। এই 10 দিনটাকে বলা হচ্ছে নির্ধারিত মেয়াদ। কথা বুঝাইতে পারছি? এই 10 দিনটাকে বলা হচ্ছে কি? নির্ধারিত মেয়াদ। সবাই কি শেয়ার করবেন না প্লিজ? একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন, আমরা সবাই মিলে ক্লাসটা করি। এই যে দেখেন
এই যে 12,000 টাকা 10,800, তার মধ্যে নগদ বাট্টা 5%, তাহলে কত? 540। ওকে, এই যে এটা 37 নাম্বার প্রশ্ন আমরা পড়ে ফেলছি। বলছে 2 10 নেট 30, এন এন মানে নেট 30, অর্থাৎ টোটাল সময় দেওয়া হয়েছে 30 দিন, কিন্তু 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়, 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়। এই 2% হচ্ছে নগদ বাট্টার হার। কি বলেন? নগদ বাট্টার হার। কি? নগদ বাট্টার হার। আর এই 10 দিনটা হচ্ছে নগদ বাট্টার মেয়াদ, 10 দিনটা হচ্ছে নগদ বাট্টার মেয়াদ। তাহলে 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়, এটা কি বোঝাইতেছে? 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়। তাহলে এখানে আছে কোথায়? 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড়। আর এটা কোন বাট্টার সাথে জড়িত? পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এটা নগদ বাট্টার সাথে জড়িত। কার সাথে জড়িত বলেন? এটা নগদ বাট্টার সাথে জড়িত। কার সাথে জড়িত? নগদ বাট্টার সাথে জড়িত। কথা কি বুঝাতে পারছি? 37 নাম্বার প্রশ্ন কি ক্লিয়ার? 37 নাম্বার প্রশ্ন কি ক্লিয়ার? স্পিড কি ঠিক আছে নাকি আরো বাড়াবো? কথা ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? এতটুকু কি ক্লিয়ার? সাউন্ড তো কম হওয়ার কথা না? ফারিহা, একটু কি ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ডান। নেক্সট, লেজার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লেজার, লেজার মানে কি জানেন তো? লেজার মানে খতিয়ান। এই খতিয়ান, এই লেজার একটি কি শব্দ? লেজার একটা ইংরেজি শব্দ। লেজার একটা কি শব্দ? লেজার একটা ইংরেজি শব্দ। জাবেদা, জাবেদা শব্দটার ইংরেজি হচ্ছে জার্নাল, আর এটা জার থেকে আসছে। জার একটা কোন শব্দ? ফরেস্ট শব্দ। জার একটা কোন শব্দ? জে ও ইউ আর। এই জার অর্থ হচ্ছে দিন। এটা কোন শব্দ? এটা একটা ফরেস্টের শব্দ, মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটা ফরেস্ট শব্দ। কিন্তু লেজারটা একটা কি শব্দ? লেজারটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। লেজারটা একটা কি শব্দ? ইংরেজি শব্দ। ওকে, এখানে কি বলছে? ওই যে একই প্রশ্ন আসছে। জনাব মুশফিক 2024 সালে 1 জানুয়ারি ব্যাংকে উদ্বৃত্ত আছে 2 লাখ টাকা, 50,000 টাকার আসবাবপত্র আর 30,000 টাকার পাওনা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে 1 লাখ টাকা বের করতে ঋণ নিছে। এই যে ঋণ, এই ঋণটাকে কনসিডার করা যাবে না। কাকে কনসিডার করা যাবে না? ঋণকে কনসিডার করা যাবে না। ঋণকে যদি কনসিডার না করেন তাহলে কি হবে? প্রারম্ভিক মূলধনটা কিভাবে বের করবেন? এই যে 2 লাখ টাকা, আর হচ্ছে কত আছে? আসবাবপত্র আছে কত হাজার? আসবাবপত্র আছে হচ্ছে আপনার 50,000। তাহলে এই আসবাবপত্র 50, 2,50,000, আর এখানে আপনাকে পাওনাদারের টাকাটা জাস্ট বাদ দিয়ে দিলে আপনি প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাচ্ছেন। দেখেন, ঋণের টাকাটা আপনি নিতে পারেন, আমি কেন নিতে না করি? যে নিলে একবার যোগ করতে হবে, আরেকবার বিয়োগ করতে হবে। যেমন ধরেন এই যে দেখেন, ঋণের টাকাটা এই যে কত হাজার টাকা ছিল এখানে? 1 লাখ। এই 1 লাখ টাকা এই নগদের টাকাটার সাথে 1 লাখ আপনাকে যোগ করা লাগতো। আবার এখানে 1 লাখ টাকা আপনাকে বিয়োগ করা লাগতো। তাহলে আলটিমেটলি একবার যোগ একবার বিয়োগ করার চাইলে আমি নিবই না, এটা এবার। আর এই মূলধন বের করার সূত্র কি? মূলধন, প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে কি? মোট সম্পদ, মোট সম্পদ মাইনাস মোট দায়। মোট সম্পদ মাইনাস কি? মোট দায়। সম্পদ থেকে দায় বাদ দিলে হয়। তাহলে আমার সম্পদ আছে এখানে 2টা, ব্যাংক জমা 2 লাখ, আসবাবপত্র হচ্ছে 50,000, 2,50,000। আর দায় আছে কত? দায় আছে 30,000। তাহলে 2,50,000 থেকে 30,000 চলে গেলে উত্তর কত হাজার? 2,20,000। মূলধনের সূত্র হচ্ছে সম্পদ মাইনাস দায়। সম্পদ থেকে দায় বাদ দিলে আপনি কি পেয়ে যাবেন? আপনি হচ্ছে মূলধনের পরিমাণটা পেয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, এবার কি বলছে? 40 নম্বর প্রশ্ন বলছে 1 লাখ টাকা ব্যাংকের ঋণের ফলে জনাব মুশফিকের কি বৃদ্ধি পেয়েছে? আপনি যেহেতু ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ নিছেন, তার ফলে আপনার কি পেয়েছে? অবশ্যই দায় বৃদ্ধি পেয়েছে। এখন সেই দায়টা কি চলতি দায় নাকি দীর্ঘমেয়াদী দায়? যেহেতু ব্যাংক থেকে ঋণ নিছেন, তাহলে সেটা অবভিয়াসলি দীর্ঘমেয়াদী দায়, তাই না? তাহলে আপনার দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে? এবার আমরা চলে আসবো মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা কি? ব্যাংক সমন্বয় বিবরণী। এবং ট্রাস্ট মি, এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে আপনারা এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন কমন পাবেন। কথা বুঝাতে পারছি? যারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই, সবাই অবশ্যই লাইভটা একটা শেয়ার করে দিয়েন এবং একটা রিঅ্যাক্ট দিয়েন, একটা লাইক দিয়েন, ঠিক আছে? একটা লাইক দিয়েন। পিডিএফটা তো চান, কারণ আমি তো 200 এমসিকিউ আপনাকে আজকে পড়ায় শেষ করতে পারবো না। আমি কি করবো? আপনাকে 100 এমসিকিউ পড়াই দিব, কালকে বাকি 100 পড়াবো। আর পিডিএফটা দিয়ে দিলে আপনি নিজেই পড়ে নিতে পারবেন। ক্লাসের সুবিধা কি? একটা প্রশ্ন সমাধান করতে কিন্তু অনেকগুলো তথ্য আমরা শেয়ার করি। ওকে, নেক্সট, ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করার জন্য, কি করার জন্য? সমন্বয়। কি সমন্বয়? গরমিল যে ভুলভাল আছে সেগুলা খুঁজে বের করা। তাহলে নগদান বই আর ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিল শনাক্ত করাই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর মূল কাজ, তাই না? নেক্সট, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত তারা কি প্রকাশ করে? বাইরে এই প্রশ্ন পরীক্ষা আসবেই 1000%। কত পার্সেন্ট? 1000%। এটা মনে রাখা যাবে, রাখতেই হবে। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত, এখানে খুব মজার কিছু কনসেপ্ট আছে, এগুলো আলোচনা করার মতো সময় এখন নাই। কি মনে রাখবেন? ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত, নট ব্যাংক সমন্বয় বিবরণী।
ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমাতিরিক্ত, মানে ব্যাংকে জমার অতিরিক্ত আপনি উত্তোলন করছেন। কিন্তু যদি ক্রেডিট উদ্বৃত্ত থাকতো তাহলে সেটা বোঝাইতো, ক্রেডিট উদ্বৃত্ত থাকলে সেটা বোঝাইতো ব্যাংক জমা। মনে থাকবে আপনাদের, এখান থেকে প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে ভাই? এই সবই তো শর্ট সিলেবাস আছে রে ভাই, এগুলো তো সবই শর্ট সিলেবাস আছে। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? কি বুঝাইলাম বলেন? ব্যাংক সমন্বয়, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত থাকা মানে ব্যাংক জমাতিরিক্ত, ক্রেডিট উদ্বৃত্ত থাকা মানে ব্যাংক জমা। চট করে খাতার মধ্যে লিখে ফেলেন, এবং এটা কিন্তু কমন, এটা কিন্তু পরীক্ষা আসবে, এই প্রশ্ন পরীক্ষা আসবে, গুল্লি মিস হবে পরীক্ষায়, এই প্রশ্ন আসা মিস হবে না। ওকে, নেক্সট। ব্যাংক সমন্বয় তৈরি করে কে? হাই হাই, এই প্রশ্ন তো পরীক্ষা আসবে, এটা 1,00,000% কমন। কত পার্সেন্ট কমন? 1,00,000% কমন। এটা শুধু এখানেই না, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন না, ওখানেও কমন। ব্যাংক সমন্বয় শব্দটা খেয়াল করেন, যদি ব্যাংক সমন্বয় থাকে তখন সেটা নাম হয়ে যাবে কি? আমানতকারী। কে হবে? অনেক সময় আমানতকারী না থেকে গ্রাহক থাকতে পারে। কি থাকতে পারে? গ্রাহক। অনেক সময় থাকতে পারে কি? প্রতিষ্ঠান। কি থাকতে পারে? প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? ব্যবসায় প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান বলেন তো? ব্যবসায় প্রতিষ্ঠান। ক্লিয়ার? যদি ব্যাংক সমন্বয় শব্দটা থাকে, আর সমন্বয় না থেকে যদি শুধু ব্যাংক বিবরণী থাকে, তাহলে অ্যান্সার হবে ব্যাংক কর্তৃপক্ষ। অ্যান্সার কি হবে? ব্যাংক কর্তৃপক্ষ। কথা কি মনে থাকবে? ব্যাংক সমন্বয় বিবরণী হলে আমানতকারী, আর যদি ব্যাংক বিবরণী তাহলে সেটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক বিবরণী হলে কি হবে? ব্যাংক বিবরণী হলে হবে ব্যাংক কর্তৃপক্ষ। আমরা কিন্তু অনেক অনেক মানে হচ্ছে রেসপন্স পাইছিলাম, কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে অনেকে আবার ক্লাস থেকে চলে গেছে। আপনারা মিলে যদি সবাই আবার একটু শেয়ার করেন, আমরা সবাইকে আবার রিকানেক্ট করতে পারবো ইনশাল্লাহ। এবং এমসিকিউ গুলো দেখেন কত ইম্পর্টেন্ট, সবগুলো এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ। কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিভিন্ন প্রস্তুত করা? হিসাব বিজ্ঞান নীতিমালা আছে না? নীতিমালা থেকে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করে দিচ্ছি, ওগুলা পড়লে দেখবেন কমন পেয়ে যাবেন। কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিভিন্ন প্রস্তুত করা হয়? এটা 100% কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী। কোন নীতি? এই পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী পুঞ্জীভূত অবচয় তহবিল তৈরি করা হয়, এবং এই পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী ফুটনোট দেওয়া হয়। কোন নোট? ফুটনোট, পাদটিকা, টিকা দেওয়া হয়। আমরা বিভিন্ন সময় টিকা দিই না, কোন ক্যালকুলেশনটা কিভাবে করছি? এই পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী দেওয়া হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 45। বকেয়া চেক বলতে কি বোঝায়? বকেয়া চেকের আটার নাম কি জানেন? অনুপস্থিত চেক। কি চেক বলেন তো? অনুপস্থিত, অনুপস্থিত চেক। ঠিক আছে, তো এই চেকের বাংলা হচ্ছে, যে চেক আপনি পাওনাদার বরাবর ইস্যু করছেন, কিন্তু ওই ভদ্রলোক এই চেকটা নিয়ে এখনো ব্যাংকের কাছে যায় নাই। কার কাছে যায় নাই? ব্যাংকের কাছে যায় নাই। তাহলে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই। পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক কোথায় উপস্থাপিত হয় নাই? ব্যাংকে উপস্থাপিত হয় নাই। তাহলে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই। আর জমাকৃত চেক যা আদায় হয় না, এটাকে বলা ডিপোজিটে জমা। কি জমা বলা হয়? ডিপোজিট ইন ট্রানজিট। কি বলা হয়? জমাকৃত চেক আদায় হয় না, এটাকে বলে ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট, পথিমধ্যে জমা, বা ধরেন হচ্ছে আপনাকে এটাকে কি বলা হয়? পরিবহনাধীন চেক। কি বলা হয়? পরিবহনাধীন চেক, পথিমধ্যে জমা, ডিপোজিটে জমা, ডিপোজিট ইন ট্রানজিট, এটা কি? জমাকৃত চেক কে বলা হয়। ঠিক আছে, আর প্রত্যাখ্যান চেককে কি বলা হয়? এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড। কোন চেক? নট সাফিসিয়েন্ট ফান্ড চেক বলা হয়। ওকে, নেক্সট। এই যে এসে পড়ছে এনএসএফ। আরে এটা পরীক্ষা আসবে রে ভাই, এটা পরীক্ষা আসবে, এটা পরীক্ষা আসবে। তাহলে কমন ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? একটা। আরেকটা হচ্ছে এটার পূর্ণরূপটা কি? এটা। আবার বকেয়া চেক আর জমাকৃত চেক, এই চারটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন। এই চারটা থেকে দুইটা প্রশ্ন কমন। ঠিক আছে, মাইক্রোফোনে কি কোনো সমস্যা আছে ফারিয়া? মাইক্রোফোনে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এখানে কি হবে? উত্তর বলেন, আপনারা বলেন কি হবে? এটা, এটার আপনারা সঠিক উত্তর দেন। এটা সঠিক উত্তর আপনারা দেন, বলেন কি হবে? যারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই, আপনারা কিন্তু পিডিএফটা পাবেন না। প্রত্যেকের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে রাখেন। আপনারা তো এই ক্লাসটা তো একটু পর পর আবার দেখতে হবে, তাই না? তো যখন ক্লাসটা দেখবেন তখন তো এটা যখন আপনার প্রোফাইলে থাকবে তখন দেখেন, পরীক্ষা শেষে নাহলে ডিলিট করে দেন, সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। আপাতত আপনার প্রোফাইলে থাকুক, আপনিও দেখলেন, আপনার বন্ধু বান্ধবরাও দেখলো, তাই না? সবাই শেয়ার করে দেন প্লিজ, সবাই যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দেন। কমেন্টে ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের মেনশন দেন, উপকৃত হবে, নিঃসন্দেহে উপকৃত হবে এই ক্লাস থেকে। এটা হবে নট সাফিসিয়েন্ট ফান্ড। কি হবে বলেন তো? তবে একটা জিনিস খেয়াল রাখেন, অনেক সময় নট সাফিসিয়েন্ট না থেকে নন সাফিসিয়েন্ট ফান্ডও থাকতে পারে। কি থাকতে পারে? নন সাফিসিয়েন্ট ফান্ড। নন সাফিসিয়েন্ট ফান্ড, এটা অনেকের চোখের দেখায় ভুল হইতে পারে। নট, এটা কিন্তু সাফিসিয়েন্ট না, এটা হচ্ছে সিগনিফিকেন্ট। এই জিনিসটা দেখে একটু খেয়াল রাখবেন। ওকে,
নিচের কোনটির জন্য ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করা হয়? এই যে ক্রেডিট মেমোরেন্ডাম সিএম, ক্রেডিট মেমোরেন্ডাম কি সিএম। কোনগুলা ক্রেডিট মেমোরেন্ডাম জানেন? যেগুলোর মাধ্যমে ব্যাংকে আপনার টাকা বাড়বে ওগুলো ক্রেডিট মেমোরেন্ডাম, সংক্ষিপ্ত মনে রাখবেন। যেগুলোর মাধ্যমে ব্যাংকে আপনার টাকা বাড়বে, যে এন্ট্রির মাধ্যমে ব্যাংকে টাকা বাড়বে এগুলো ক্রেডিট মেমোরেন্ডাম, যার মাধ্যমে টাকা কমবে ব্যাংক থেকে সেগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ঠিক আছে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে প্লিজ আমাকে অনেক। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 01757398303। এই নাম্বারে একটু নক করেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড করে নেব। ওকে, আচ্ছা। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান আর কি, এই নাম্বারে নক করেন বা ইনবক্সে নক করলে বা ক্লাস শেষে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিব, ওখানে অ্যাড হয়ে নিতে পারবেন। ওকে, সো দেখেন যেগুলোর মাধ্যমে টাকা বাড়বে, ব্যাংকে টাকা জমা হবে, এটাই হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে দেখেন দার্জগিত চার্জ, ব্যাংক আপনার থেকে টাকা কাইটা ফেলছে, তাহলে এটা ডেবিট মেমোরেন্ডাম, এটা হচ্ছে ডিএম। ঠিক আছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়, ব্যাংক কি করছে? প্রাপ্য নোটের টাকা আদায় করছে, তাহলে আদায় করে সে কি টাকা খেয়ে ফেলবে নাকি আপনার অ্যাকাউন্টে টাকা জমা করে দিবে? জমা করে দিবে, তার মানে এটার ফলে আপনার অ্যাকাউন্টে টাকা বাড়বে, তাহলে এটা হচ্ছে সিএম, আর বেশি কিছু করার দরকার নাই। আর চেক প্রত্যাখ্যান হয়েছে, টাকা কমবে, আমানতকারীর ভুল হয়েছে, এটা তো আপনার নিজের ভুল, ব্যাংকের কোনো রিলেশন নাই এখানে। ঠিক আছে, তাহলে এটা আনসার হচ্ছে কি খ, সঠিক উত্তর কি হবে? খ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, এই যে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে বলেন? আপনারা বলেন। এই যে প্রশ্ন উত্তর বলেন, এটার উত্তর কি হবে বলেন, দ্রুত বলেন, সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট। আপনারা তো আসলে কি করতে পারবেন না, আপনারা তো সিলেকশন করার সময় আপনাদের নাই, কিন্তু এই সিলেকশনটা আমি আপনাদেরকে করে দিলাম যাতে করে আপনাদের প্রস্তুতিটা নিতে কি হয়, সুবিধা হয়। আমার এক স্টুডেন্ট আছে মাহি, আপনাদের ব্যাচমেট, ও অনেক সময় নিয়ে এই এমসিকিউ গুলা টাইপ করে দিছে বা সিলেকশন করছে, খুব চমৎকার প্রশ্নগুলো সিলেকশন হয়েছে যেগুলো অবভিয়াসলি পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলেন, বলেন দ্রুত বলেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টদের কাছে পৌঁছাতে চাই যেন আপনাদের এই গ্রুপ সাবজেক্ট চলাকালীন, মানে গ্রুপের পরীক্ষাগুলো চলাকালীন যেন সর্বোচ্চ রেসপন্স আপনাদের থেকে পাই, আমি যেন আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দিতে পারি। এবং এই ক্লাসটা কিন্তু শেষ হওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল আপলোড করে দেবো। কোথায়? অ্যাকাউন্টিং আওয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করে দেবো, সেখানে এই ক্লাসটা পাবেন, ওখান থেকে করতে পারবেন। এছাড়াও প্রায় 270-এর উপরে ক্লাস আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। জাস্ট একবার ইনভাইটেশন দিলাম যে আমাদের আজকে কি শুধু এমসিকিউ পড়াবেন নাকি সিকিউ? আজকে তো ইমন ইসলাম, আর তো সিকিউ পড়ানোর সুযোগ নাই ভাই, আজকে শুধু এমসিকিউ, এমসিকিউটাই পড়ে, সিকিউ তো আপনারা পারেন, বা আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে গেলে সিকিউ প্রচুর ক্লাস আছে, ওগুলো ওখান থেকে করতে পারবেন। সিকিউ শর্ট টাইমে পড়ানোর সুযোগ নাই। তাহলে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংক কর্তৃপক্ষ। কে প্রস্তুত করে? ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। ডান। কোয়েশ্চেন নাম্বার 49, পাস বই ও নগদান বই উদ্বৃত্তের মধ্যে সম্পর্ক কিরূপ? সম্পর্ক হচ্ছে নেগেটিভ। সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে নেগেটিভ, উল্টা উল্টা। আপনাদের যারা অঙ্ক করছেন দেখেন, নগদান বই নগদান অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে আমরা যেভাবে করি, নগদান অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত নিলে কিন্তু আমরা আবার উল্টা ভাবে করি, যেটা যোগ করার কথা এগুলোকে বিয়োগ করি, যেগুলো বিয়োগ করার কথা এগুলো যোগ করি, করি না? মানে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ পাস বই আর নগদান বইয়ের মধ্যে সম্পর্ক বিপরীত। নগদান বইতে যেটা যোগ হয় এখানে সেটা বিয়োগ হয়, এখানে যেটা বিয়োগ হয় এখানে সেটা যোগ হয়, এই টাইপের আর কি, মানে জাস্ট বুঝানোর চিন্তা করলাম আর কি। এই যে ডিএম, ডেবিট মেমোরেন্ডাম বলছিলাম না, যে সকল এন্ট্রির মাধ্যমে ব্যাংক আপনার হিসাবে টাকা হ্রাস করে বা কমায় ওগুলাই ব্যাংক মানে ডেবিট মেমোরেন্ডাম বলে। ডিএম, ডিএম মানে ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমোরেন্ডাম পূর্ণরূপ কি? ডেবিট মেমোরেন্ডাম। ডিএম এর পূর্ণরূপ কি? ডেবিট মেমোরেন্ডাম। বাইরে প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। সিএম এর পূর্ণরূপ কি? ক্রেডিট মেমোরেন্ডাম। সিএম এর পূর্ণরূপ কি? ক্রেডিট মেমোরেন্ডাম। ডিএম, সিএম, এনএসএফ এই তিনটার পূর্ণরূপ থেকে একটা পূর্ণরূপ পরীক্ষা কমন পাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 51, ব্যাংক জমার অতিরিক্ত ক্রেডিট উদ্বৃত্ত কি নির্দেশ করে? যদি এই প্রশ্নের মধ্যে একটু ভুল আছে তারপরেও ব্যাংক জমার অতিরিক্ত, ঠিক আছে, ব্যাংক জমাতিরিক্তের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমাতিরিক্তের উত্তোলন বোঝায়। কি আছে? ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বোঝায়। ওকে, এখানে একটু খেয়াল করেন, এই ম্যাথমেটিক্স গুলা শর্টকাটে আপনার মনে রাখা বা পারাটা একটু টাফ হবে, বা যারা ব্যাংক সম্বন্ধে বিভিন্ন একটু পারেন তাদের এটা মনে থাকবে। একটু শর্টকাটে মনে রাখবেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। খেয়াল করেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার সাথে আপনি খেয়াল করেন কি যোগ করবেন? আপনি যোগ করবেন হচ্ছে সিএম গুলা। কি যোগ করবেন? সিএম, ক্রেডিট মেমোরেন্ডাম। যে সকল এন্ট্রির মাধ্যমে ব্যাংক আপনার অ্যাকাউন্টে টাকা বাড়ায় তো ওই এন্ট্রি গুলো যোগ করবেন। বিয়োগ করবেন ডিএম গুলা। কি বিয়োগ করবেন? ডিএম। আর যোগ করবেন হচ্ছে বকেয়া চেক। কি যোগ করবেন? বকেয়া চেক। কি চেক যোগ করবেন? বিয়োগ যোগ করবেন বকেয়া চেক। আর হচ্ছে আর বিয়োগ করবেন হচ্ছে জমাকৃত চেক। শেষ। যদি এতটুকু মনে রাখতে পারেন তাহলে অ্যাটলিস্ট এমসিকিউতে নিজের জীবনটা বাঁচাতে পারবেন ম্যাথমেটিক্সে। দেখেন এখানে কি বলছে, নগদান অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000, তাহলে এখানে বুঝান বসান 20,000। সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা এবং ব্যাংক চার্জ 2,000 টাকা।
তাহলে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত কত? তাহলে সরাসরি ব্যাংকে আপনি কি করছেন? জমা দিচ্ছেন। মানে আপনি জমা দেন নাই, আপনার কোনো দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে। তাহলে ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংক এটার ফলে আপনার অ্যাকাউন্টে টাকা বাড়াইছে। তাহলে বাড়াইছে যদি হচ্ছে সিএম, তাহলে সিএম কত হাজার? সিএম হচ্ছে 5,000। আর দেখেন ব্যাংক চার্জ করছে 200 টাকা, আপনার থেকে কাইটে ফেলছে, তাহলে এটা হচ্ছে ডিএম। তাহলে মাইনাস করে দেন কত? 200। তাহলে আনসার কত দেখেন? আনসার হচ্ছে 25,200 গেলে আনসার কত হাজার? 24,800। ঠিক আছে? তাহলে জাস্ট এই চারটা যদি অনুসরণ করেন, এই চারটা যদি আপনার মনে থাকে, তাহলে আপনি অ্যাটলিস্ট জীবনটা বাঁচাইতে পারবেন। মানে ম্যাথ আসলে কিন্তু আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন যদি এই চারটা মনে থাকে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তর সাথে সিএম ক্রেডিট মেমোরান্ডাম যোগ করবেন, ডেবিট মেমোরান্ডাম বিয়োগ করবেন, বকেয়া চেক যোগ করবেন, জমাকৃত চেক বিয়োগ করবেন, এবং আরেকটা চেক বিয়োগ করবেন, সেটা হচ্ছে এনএসএফ চেক। কি চেক বলেন তো? এনএসএফ চেক। যদি পরীক্ষা প্রশ্ন থাকে সেটাও বিয়োগ করবেন, এনএসএফ চেক থাকলে বিয়োগ করবেন। ভাইয়া কোন কোন অধ্যায় থেকে সিকিউ করলে কম করতে পারে? আচ্ছা, সিকিউর বিষয়টা পরে আসি, ওটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর আপাতত এমসিকিউ শেষ করি, এমসিকিউ তে আপনাদের ঝামেলা বেশি হয়। ওকে, নেক্সট। এখানে কি বলছে দেখেন, নোমান কোম্পানির নগদান অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত আছে? 20,000 টাকা। ওকে, তাহলে নগদান অনুযায়ী ব্যাংক ব্যালেন্স আছে কত হাজার? 20,000। এটা যদিও আমাদের উত্তর দেওয়াই আছে। ওকে, এই যে নগদান অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে কত হাজার? 20,000। তারপরে বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। যেহেতু দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, এটা কি সিএম, তাহলে সিএম কি করতে হবে? যোগ করতে হবে। এই যে সিএম যোগ করছি দেখেন। তারপরে বলছে আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান, ওই যে বলছি বিয়োগ করতে হবে এনএসএফ চেক। প্রত্যাখ্যান চেক মানে তো এনএসএফ চেক, তো এনএসএফ চেকটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। যে প্রত্যাখ্যান চেকটা কি করছে? বিয়োগ করা হয়েছে। তাহলে আপনি যোগ বিয়োগ করেন, উত্তর পেয়ে যাবেন, শেষ। ঠিক আছে, 20,000 আর কত? 25,000। 25,000 থেকে 4,000 বাদ যাবে, আর এদিক দিকে 2,000 বাদ যাবে। ব্যাংক চার্জ আছে 200, ব্যাংক চার্জ 200। ঠিক আছে, তাহলে ওই চারটা মনে রাখলে কিন্তু আপনি অঙ্কগুলো পারবেন। ব্যালেন্স আছে 20,000, দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, এটা সিএম যোগ হবে। তারপরে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান, এনএসএফ চেক বিয়োগ হবে। তারপরে ব্যাংক ধার্যকৃত চার্জ, ব্যাংক কাইটা ফেলছে, ডিএম বিয়োগ হবে। তাহলে দুইটা যোগ দুইটা বিয়োগ করলে উত্তর পেয়ে গেছেন 20,800। দুইটা যোগ দুইটা বিয়োগ করলে উত্তর পেয়ে গেছেন কত? আরে নোট করলেই তো ভালো, আপনি সাথে সাথে আপনি ক্লাসকে আবার দেখবেন, সাথে সাথে নোট করে। আমি তো পিডিএফটা দিবই, কিন্তু এই যে কথাগুলো বলতেছি, এই চারটা যে দিলাম, এই চারটা দিয়ে তো সব এমসিকিউ পারা যাচ্ছে, তাহলে নোট করবেন না কেন? নোট কেন করবেন না? নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে কোনটা বলেন? নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে কোনটা? নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে চেক। নগদ টাকা না দিয়ে আপনি চেক দিলে সেখানে আপনি লেনদেন কি করতে পারবেন? সম্পন্ন করতে পারবেন। ডান। ওকে, কি বলা হয়েছে এখানে? ব্যাংক সুদ 350 টাকা, ভুলবশত নগদান বইতে 530 টাকা ক্রেডিট করা হয়েছে। ভালো করে খেয়াল করেন, ব্যাংক আপনাদের সুদ দিচ্ছে 350 টাকা। তাহলে আপনি নগদান বইতে কি করবেন? এই 350 টাকা কি করবেন? প্লাস করবেন না? যেহেতু ব্যাংক আপনার সুদ দিচ্ছে, ব্যাংক প্লাস করছে, আপনিও প্লাস করবেন। আপনি এটা প্লাস করেন নাই, উল্টা কি করছেন? নগদান বইতে 530 টাকা আপনি কি করছেন? ক্রেডিট করছেন, মানে মাইনাস করে ফেলছেন। ভালো করে খেয়াল করেন, উল্টা 530 টাকা আপনি কি করছেন? মাইনাস করছেন। 350 টাকা ব্যাংক আপনার সুদ দিচ্ছে, নগদান বইতে 350 টাকা আপনার যোগ করার কথা, আপনি যোগ করেন নাই। যোগ করা মানে তো ডেবিট করার কথা, করেন নাই। উল্টা এই 350 কে উল্টাই ফেলছেন, 5 জায়গায় 3, 3 জায়গায় 5 নিয়ে 530 টাকা আপনি ক্রেডিট করছেন। কি করছেন বলেন? ক্রেডিট করছেন, মানে উল্টা 530 টাকা আপনি মাইনাস করে ফেলছেন। তাহলে যোগ করার কথা ছিল 350, করেন নাই, তাহলে যোগ 350 টাকা করতে হবে। উল্টা 530 টাকা বিয়োগ করছেন, এটা তো ভুল করছেন। এই 530 টাকাও আপনাকে যোগ করতে হবে। 350 যোগ করতে হবে, 530 যোগ করতে হবে, তাহলে টোটাল যোগ করতে হবে 5 3 কত 8, আর 50 30 80, তাহলে কত? 880। বুঝতে পারছেন কিনা? একবার সহজ জিনিস, কঠিন করে বোঝার দরকার নাই, সহজ করে চিন্তা করলেই পারবেন, সহজ করে চিন্তা করলেই পারবেন। এই ক্লাসগুলো কিন্তু লং টার্মের হবে, ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে। আপনি ধরেন সারাদিনে যা পারতেন, আপনার এই ক্লাস থেকে 1.5-2 ঘন্টা কিন্তু আপনি আপনার সিলেক্টিভ এমসিকিউ গুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে। ক্লাস থেকে চলে গেলে কিন্তু ভালো কিছু হবে না। দেন ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়? এটা আপনি হিসাবকালের একটা নির্দিষ্ট হিসাবকালের যে কোনো একটা নির্দিষ্ট দিনের আপনি এটা কি করতে পারবেন? মানে তৈরি করতে পারবেন। ঠিক আছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা, নগদান বইতে দুবার লেখা হয়েছে, গড় মিলের পার্থক্য কত হবে? দেখেন, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা, এটা তো নগদান বইতে আপনি একবার লিখতেনি, একবার লিখলে ঠিক ছিল, কিন্তু আপনি লিখছেন কয়বার? 2বার। তাহলে 500, আবার লিখছেন 500, তাহলে বেশি লিখছেন কত? 500। এই 500 মূলত পার্থক্যটা তৈরি হবে। তাহলে পার্থক্য হবে কত? 500। 2বার লিখছেন মানে যে 2বার ভুল লিখছেন তা না, 2বার লিখছেন মানে একবার তো সঠিকভাবে লেখার কথাই ছিল, আর একবার অতিরিক্ত লিখছেন। এই যে অতিরিক্ত একবার লিখছেন, এটাই মূলত ভুলটা হয়েছে, এটাই হচ্ছে অতিরিক্ত বা গরমিল হওয়ার কারণ। তাহলে 500 টাকা হবে উত্তর। ঠিক আছে।
ব্যাংক সরাসরি চেক প্রত্যাহার করলে এর দ্বারা কোনটি প্রভাবিত হয়? আপনি ব্যাংকে চেক জমা দিচ্ছেন, দেনাদার থেকে পাইছিলেন, তো ব্যাংকে যখন চেক জমা দিচ্ছেন ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট করছে, কিন্তু যখন ব্যাংক আবার চেক প্রত্যাখ্যান করবে তখন যার চেক নিয়ে তারে ফেরত দিবেন না, আবার দেনাদার হিসাব হয়ে যাবে ডেবিট, ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে দেনাদার আর ব্যাংক, দেনাদার আর কি, দেনাদার আর ব্যাংক, দেনাদার আর ব্যাংক প্রভাবিত হবে। কে প্রভাবিত হবে? দেনাদার আর ব্যাংক। ওকে, এইটাও এই যে এই প্রশ্নটা যেটা 59 নাম্বার প্রশ্ন, এই 59 আর 60 এই দুইটা প্রশ্ন আপনারা নিজেরা সমাধান করবেন একেবারে সিমিলারলি। আমি যে সূত্রটা দিছি এই সূত্র দিয়ে হয়ে যাবে, সূত্রের বাইরে কিচ্ছুই নাই, আমি কথা দিলাম। এই সূত্রটা যারা মনে রাখবেন এদিকে এই অঙ্কগুলো হয়ে যাবে। মানে ব্যাংক সমন্বয় বিবরণীতে অ্যাটলিস্ট আপনি আর আটকাবেন না। শেষ। এবার আমরা রেও মিল করব, অনেক ফাস্ট আগাবো, কিন্তু রেও মিল আমরা সবাই পারি, এই জন্য রেও মিলে আমাদের বেশি সময় লাগবে না। অলরেডি 60টা প্রশ্ন শেষ, আর 20 মিনিট সময় দেন, আমরা এর মধ্যে ইনশাল্লাহ আমরা 100 প্রশ্ন সলভ করে ফেলতে পারবো আজকে। 3টা শেষ, হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবের বই, ব্যাংক সমন্বয় বিবরণী, এখন করবো রেও মিল। ওকে, কোশ্চেন নাম্বার 61, রেও মিল প্রস্তুত করার মূল উদ্দেশ্য কি? আমরা সবাই জানি না রেও মিল প্রস্তুতের উদ্দেশ্য কি, বলেন তো? আপনারা বলেন তো, এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর কি হবে বলেন? এটা সঠিক উত্তর কি হবে বলেন, দ্রুত বলেন। সবাই 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 রেসপন্স করেন। ক্লাসটা শেষ না করে যায়েন না প্লিজ, ক্লাসটা শেষ না করে ক্লাস থেকে যায়েন না। যারা এখনো লাইভটা শেয়ার করেন, মাত্র 61টা শেয়ার হয়েছে। ক্লাসে রেসপন্ডেন্ট আছেন আমাদের শুরুতে প্রায় 100 জনের উপরে আমাদের ক্লাসে উপস্থিতি হয়েছে। তো আপনারা যদি লাইভটা শেয়ার না করেন তাহলে তো এই চমৎকার পিডিএফটা আপনারা পারবেন না। এখন 100টা শেয়ার হয় না, দুঃখজনক না? মিনিমাম 100টা শেয়ার তো হওয়া দরকার ছিল। বলেন, রেও মিলের সবগুলো প্রশ্ন উত্তর আপনারা করবেন 30 সেকেন্ড সময়, এবং আমি এই প্রশ্নের সঠিক উত্তর যে সবার আগে দিবে তাকে ওই কুইজের উইনার ঘোষণা করব। এটার সবার আগে যে উত্তর করবে তাকে ওই কুইজের উইনার করব, ঠিক আছে? 61 নাম্বার প্রশ্ন যেহেতু আমি টাইম দিছি, আপনারা করে ফেলছেন, এটা বাদ শেষ। রেও মিল প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। কি যাচাই? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, এটা আমরা জানি। ওকে, নেক্সট। রেও মিল ক্রেডিট দিকে কোনটি বসে? 62 নাম্বার প্রশ্ন, কে সবার আগে উত্তর করেন দেখি। 62 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর কে? স্যার শেয়ার করছি, অসংখ্য ধন্যবাদ। মনির হাসান, নীরব। 62 নাম্বার প্রশ্ন উত্তর করেন। প্রসন্দীপ চন্দ্র দাস 61 এর এ। ওকে, ওটা তো শেষ। 62 দেখে 62 কে সঠিক উত্তর দিতে পারেন সবার আগে। রেও মিলের যদি আপনারা ভুল উত্তর দেন তাহলে এটা হইলো কিছু, বলেন? রেও মিলটা সহজ না, এই জন্য আপনাদেরকে এটা সঠিক উত্তর দিতে হবে। 62 সি উত্তর করছেন, আরবি লেখা। ভাই আপনার নাম পড়তে পারতেছি না, আপনার নাম পড়তে পারতেছি না। বলছে রেও মিলের ক্রেডিট উদ্বৃত্ত কোনটা? ক্রেডিট দিকে কি যাবে বলেন? মনে রাখবেন, সব হবে ডেবিট। রেও মিলে সব বসবে কি? ডেবিট। সম্পদ আর রেও মিলে ডেবিট দিকে বসবে। আদম রেও মিলে ক্রেডিট দিকে বসবে। আদম কোন দিকে বসবে? আদম ক্রেডিট। আয় দায় মূলধন, আদম মানে কি? আয় দায় মূলধন। আয় দায় মূলধন রেও মিলে ক্রেডিট। উত্তোলন সব সময় ডেবিট। উত্তোলন সব সময় কি? ডেবিট। ভাড়া হচ্ছে ব্যয়, ডেবিট। আয় হচ্ছে আপনার আয় তো ক্রেডিট, সম্পদ আপনার ডেবিট। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? অ্যান্সার হবে কি? ঘ। অ্যান্সার কি হবে? গ। তাহলে ওই যে আরবি লেখা ভাই, যে ভাই আরবি লেখা, সে হচ্ছে কি? সে হচ্ছে এই কুইজের উইনার। সে এই কুইজের কি? উইনার। আচ্ছা, আর সজল বরা নিজে 16টা শেয়ার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। দেখছেন, মূলত ও কিন্তু নিবন্ধন প্রত্যাশী, মানে নিবন্ধনের জন্য পড়তেছে। আপনাদের এইচএসসি পোলাপান কিন্তু এত ডেডিকেশন নাই। কোয়েশ্চেন নাম্বার 63, রেও মিল প্রস্তুতির প্রধান ভিত্তি কোনটা? মানে কিসের উপর ভিত্তি করে আমরা রেও মিল তৈরি করি? জাবেদা, খতিয়ান, রেও মিল, নগদান, কোনটা? অবভিয়াসলি খতিয়ান। কারণ খতিয়ানের উদ্বৃত্তের মাধ্যমে আমরা রেও মিল প্রস্তুত করি। খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে আমরা কি করি? রেও মিল প্রস্তুত করি। প্রত্যেকে প্রশ্নগুলো উত্তর করবেন, মানে দেখা মাত্র উত্তর দিবেন, দেখা মাত্র উত্তর করবেন, ঠিক আছে? দেখা মাত্র আনসার করবেন, দেখা মাত্র আনসার করবেন। দেখেন, আপনার অনেক ভাই বন্ধু আছে না, ক্লাসমেট আছে না, একটু কমেন্টে মেনশন করে দেন, উপকৃত হবে ইনশাআল্লাহ। লস হওয়ার কোনো সুযোগ নাই। বা ক্লাসটা এখন মেনশন করে রাখেন না, সে পরেও তো করে নিতে পারবে, কালকার দিনটা যেহেতু আপনাদের বন্ধ আছে। ওকে, নেক্সট। 64, সমাপনী মজুদ পণ্য সাধারণত রেও মিলে আসে না কেন? ওরে ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাপনী মজুদ কেন রেও মিলে আসে না? কারণ সমাপনী মজুদ সাধারণত প্রারম্ভিক মজুদ এবং ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। প্রারম্ভিক মজুদ এবং ক্রয়ের একটা অংশই সমাপনী মজুদ। যেহেতু প্রারম্ভিক মজুদ আর ক্রয় আমি রেও মিলে অন্তর্ভুক্ত করতেছি, সুতরাং নতুন করে সমাপনী মজুদ রেও মিলে অন্তর্ভুক্ত করার দরকার নাই। সমাপনী মজুদ আসে কখন? যখন সমন্বিত ক্রয় থাকে। সমন্বিত ক্রয় কিভাবে বের করি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। দেখেন, সমাপনী মজুদ বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এখানে কিন্তু সমাপনী মজুদ তার অন্তর্ভুক্ত নাই, এই জন্য সমাপনী মজুদটা অন্তর্ভুক্ত করতে হয়। কথা কি বুঝাতে পারছি? প্রারম্ভিক মজুদটা অন্তর্ভুক্ত করা যায় না, কারণ প্রারম্ভিক মজুদটা সমন্বিত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওই যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় করছি,
তার মানে এটা তো অলরেডি আছে, এই জন্য নতুন করে এটা রান্নার দরকার নাই। তো সমপরিমাণ মজুদটা বিয়োগ দিয়ে দিচ্ছে, এই জন্য সমপরিমাণ মজুদ আনতে হবে। ঠিক আছে, তাহলে সমপরিমাণ মজুদ সাধারণত কেন আসে না? কারণ এটা প্রারম্ভিক মজুদ বা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এই জন্য এটা নতুন করে অন্তর্ভুক্ত করার দরকার হয় না। 64 এর কি হবে? 64 এর সি, 64 এর সি, রাইট। রাইট রাইট 64 এর সি, নো ডাউট। 64 এর সি, ভেরি গুড ভেরি গুড। সবাই সবাই প্রত্যেক উত্তর করার চেষ্টা করেন। কোয়েশ্চেন নাম্বার 65, অনিশ্চিত হিসাব সাময়িকভাবে কোন কাজের জন্য ব্যবহৃত হয়? কোন কাজের জন্য আমরা ব্যবহার করি এটা অনিশ্চিত হিসাব? এখানে যারা ক্লাস করতেছেন অনেস্টলি স্পিকিং সবাই কি শেয়ার করছেন লাইকটা? আমরা কি এই ক্লাসগুলো কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ আপনাদের সকল গ্রুপ সাবজেক্টের জন্য? মানে প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের আগে এরকম করে ক্লাস চলতে থাকবে। আপনাদের 4টা গ্রুপ সাবজেক্ট আগে আছে, প্রত্যেকটার জন্য এরকম ক্লাস হবে ইনশাল্লাহ, যদি আপনাদের রেসপন্স ভালো থাকে। এবং আপনাদের সলিউশনও কিন্তু আমার এই পেজ থেকে পাবেন। আপনাদের সমাধানগুলোও আপনাদের এই গ্রুপ সাবজেক্টের 4টা গ্রুপ সাবজেক্টের সমাধান কিন্তু ইনশাল্লাহ সবার আগে আমাদের এই পেজ থেকে পাবেন। অনিশ্চিত হিসাব সাময়িকভাবে কোন কাজের জন্য খোলা হয়? রেওয়া মিল মিল করার জন্য, তাই না? আর্থিক বিভিন্ন প্রস্তুতের পূর্বেই কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে, ভুলগুলা খুঁজে বাই করে। ওকে, নেক্সট। রেওয়া মিল অন্তর্ভুক্ত হয় কোনটি? মনে রাখবেন একটা সূত্র, প্রা টাকা বস্তু রেওয়া মিলের সূত্র। প্রা টাকা বস্তু রেওয়া মিলের সূত্র, মানে এগুলা রেওয়া মিলে আসবে না, এগুলা কি হবে না? রেওয়া মিলে আসবে না। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন, প্রা টাকা বস্তু, প্রা টাকা মানে কি? প্রারম্ভিক টাকা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, এরকম কোনো কিছু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সবস্তু মানে সমাপনী বস্তু, সবস্তু মানে সমাপনী বস্তু। আর বস্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে মজুদ পণ্য, একটা মণিহারি। একটা মজুদ পণ্য, একটা কি? মণিহারি। একটা মজুদ পণ্য, একটা কি? মণিহারি। তাহলে সিম্পল জিনিস শেষ। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক কোনো টাকা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সম্ভাব্যতা রেওয়া মিলে আসবে না। এছাড়া বাদ বাকি সবকিছু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। বাদ বাকি সবকিছু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? তাহলে এখানে প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রা টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। হবে কোনটা? সমাপনী নগদ তহবিল। কোনটা হবে? সমাপনী নগদ তহবিল রেওয়া মিলে অবভিয়াসলি অন্তর্ভুক্ত হবে। সমাপনী নগদ তহবিল রেওয়া মিলে কি হবে? অন্তর্ভুক্ত হবে। ওকে, নেক্সট। 67, হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল হয়, যে ভুলটা হয় সেটা হচ্ছে নীতিগত ভুল। কারণ কি? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বানিয়ে ফেলতেছেন, মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বানিয়ে ফেলতেছেন। মানে আপনি বুঝতেছেন না কোনটা মূলধন জাতীয় ব্যয়, কোনটা মুনাফা জাতীয় ব্যয়। তখন এই ভুলটা সাধারণত হয়। স্যার যদি অর্থনীতিও দিতেন ভালো হতো, অর্থনীতি তো আসলে সম্ভব হচ্ছে না। চেষ্টা করবো ইনশাল্লাহ, কিন্তু বাকি সবগুলো গ্রুপ সাবজেক্টের ক্লাস আপনারা পাবেন, কোনো সন্দেহ নাই। ওকে, নেক্সট। 68, মেশিন সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হলে কোন ধরনের ভুল হবে? খেয়াল করেন, এই যে সংস্থাপন ব্যয় দেখতেছেন না, এই সংস্থাপন ব্যয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কোন ধরনের ব্যয় বলেন তো? এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে, তো মূলধন জাতীয় ব্যয় কার? সংস্থাপন ব্যয়টা কার জন্য হচ্ছে? মেশিনের জন্য। তাহলে এটা অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল মেশিনের মধ্যে, অর্থাৎ জাবেদা হওয়ার হচ্ছে ছিল মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভুল করে আপনি মজুরি হিসাব ডেবিট করে ফেলছেন বা মজুরিতে অন্তর্ভুক্ত করছেন। তাহলে মজুরিটা কি? মজুরি হচ্ছে মুনাফা জাতীয় খরচ। কি খরচ? মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় ব্যয়কে বানাই ফেলছেন মুনাফা জাতীয় ব্যয়। মূলধনকে মুনাফা, মুনাফাকে মূলধন বানাইলে কোন ধরনের ভুল? নীতিগত ভুল। আর যদি টাকার অঙ্কের ভুল করেন তাহলে এটা হচ্ছে লেখার ভুল। আর পরিপূরক ভুল কখন? যখন একই ভুল দুইবার করবেন। একবার একটা ভুলে ধরেন 20 টাকা বেশি লিখছেন, আর একটা ভুল করে 20 টাকা কম লিখছেন, এরকম ভুল হলে এটাকে বলবেন পরিপূরক ভুল। এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে, এই যে মেশিন সংস্থাপন নিয়ে। ক্লিয়ার? 69, 250 টাকার জায়গায় যদি 350 টাকা লেখেন, দেখেন মূলত ভুলটা করতেছেন কোথায়? টাকার মধ্যে। যদি টাকার অঙ্কের ভুল হয় তাহলে সেটা অবভিয়াসলি কোন ধরনের ভুল? নীতিগত ভুল। টাকার অঙ্কের ভুল হলে কোন ধরনের ভুল? টাকার অঙ্কের ভুল হলে কোনো সন্দেহ নাই টাকার অঙ্কের ভুল হলে কোন ধরনের ভুল হবে? টাকার অঙ্কের ভুল হলে এটা নীতিগত ভুল হিসেবে গণ্য করতে হবে। আর এইচএসসি 27 ব্যাচে যারা আছে তারা ক্লাসটা করলেও কিন্তু অনেক উপকৃত হইতো। ঠিক আছে, তারা ক্লাসটা করলে কিন্তু অনেক উপকৃত হইতো সবাই। ওকে, নেক্সট। 69, 70, 70 নম্বর প্রশ্ন তো আপনার করেন, কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে? কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিলটা মিলে যাবে? এখানে মূলত একটু ভুল আছে, করণিক ভুল,
নীতিগত ভুল, এই দুই ধরনের ভুল থাকলেও রেওয়া মিল মিলে যাবে। কারণ যে ভুলগুলো রেওয়া মিলে ধরবো না এগুলাকে কি বাদ করা ভুল, লেখার ভুল, বেদা খেলার ভুল, তারপর হচ্ছে পরিপূরক ভুল, নীতিগত ভুল। তো এর মধ্যে তো করণিক ভুল হচ্ছে ওই প্রথম চারটা, বাদ করা ভুল, লেখার ভুল, বেদা খেলার ভুল, পরিপূরক ভুল, এগুলো করণিক ভুল বলে। তাহলে করণিক ভুল, নীতিগত ভুল এগুলা থাকলেও রেওয়া মিল মিলে যাবে। এগুলো থাকলেও রেওয়া মিল কি হয়ে যাবে? এগুলো থাকলেও রেওয়া মিলটা মিলে যাবে। ওকে, নেক্সট। একটি হিসাবের যে 2000 টাকা, যার রেওয়া মিলে 200 টাকা লেখা হয়েছে, পার্থক্য পরিমাণ কত হবে? বলেন, আপনারা বলেন। 71, কোশ্চেন নাম্বার 71 এর সঠিক উত্তর বলেন। 71 এর সঠিক উত্তর কি হবে? বলেন দ্রুত দ্রুত। 71 এর কি হবে? 71 স্যার দুইটা ক্লাসের কথা যে বলা হয়েছে, কোনগুলা? দুইটা ক্লাস, আজকের একটা আরেকটা ক্লাস হবে, সেই দুইটা ক্লাস। আর আর্থিক বিবরণের উপরে কিন্তু এমসিকিউ ক্লাস এর আগে নেওয়া হয়েছে। আমি তো বললাম আপনারা যারা এইচএসসি দিবেন, আপনারা প্লিজ অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলটা একটু সার্চ করে একবার ঢুকেন ভাই, প্রচুর ক্লাস আছে। সিকিউ এমসিকিউ কোনো চ্যাপ্টারের উপরে বাদ নাই, ওয়ান শট ক্লাস দেওয়া আছে সিকিউর উপর, এমসিকিউর উপর। ওগুলা করলে আপনারা একেবারে দেখবেন যে এক ক্লাসে অলমোস্ট 80-90% কভার হয়ে যাবে। সো একবার আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলটা একবার একটু ভিজিট করেন, এই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার একটু থাকলো, একটু সময় নিয়ে প্লিজ আমাদের এই চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন, উপকৃত হবেন। ঠিক আছে? তাহলে এখানে 2000 টাকা লেখার কথা 200 টাকা লিখছেন, তাহলে কম লিখছেন কত? 1800। তাহলে 1800 টাকায় তো পার্থক্য হবে নাকি? সমন্বিত ক্রয়ের সূত্র কি? পরীক্ষা আসবে রে ভাই, সমন্বিত ক্রয়ের সূত্র পরীক্ষা আসবে। সমন্বিত ক্রয়ের সূত্র কি আসবে? পরীক্ষা আসবে। কি হবে বলেন? সমন্বিত ক্রয়ের সূত্র কি হবে বলেন? রিমা খাতুন 2200 টাকা কেমনে হইলো? আগামীকালকে আরেকটা ক্লাস যদি নিতে পারি ইনশাল্লাহ, অফিস থেকে যদি আর্লি আসতে পারি, সন্ধ্যায় ক্লাস নিয়ে নিব, তো নিতে পারলে দেখবেন যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। একবার দুইটা ক্লাস হলে একবার পানি পানি হয়ে যাবে। আর সেকেন্ড পেপারের সবগুলো অধ্যায়, অলমোস্ট 5টা অধ্যায় ওয়ান শট ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখলে হবে। তাহলে সমন্বিত ক্রয় বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমপরি মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমপরি মজুদ, নট ক্রয়, ইটস নিট ক্রয়। ক্লিয়ার? নিট ক্রয় আর ক্রয়ের মধ্যে পার্থক্য কি? ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা বাদ দিলে নিট ক্রয় পাওয়া যায়। তাহলে আনসার কি হবে? নিট ক্রয়, নট ক্রয়। দেখেন এটা কিন্তু সেম। সো খ নাম্বার উত্তর দিলে কিন্তু হবে না। পরীক্ষা হলে কিন্তু ইমোশনাল হয়ে কিন্তু ভুল উত্তর দিয়ে ফেলবেন। ইমোশনাল খালি বেশি কমন পড়লে ভুল হবে বেশি। এমসিকিউর জন্য মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন। ওকে, আচ্ছা। রেওয়া মিলে একটি হিসাবের জের, একটি হিসাবের ক্রেডিট জের, কোন জের? ক্রেডিট জের 240 টাকা, ভুলে ডেবিট কলামে 240 টাকা লেখা হয়েছে, অন্যান্য সবকিছু ঠিক থাকলে পার্থক্য কত হবে? খুবই সহজ জিনিস, খেয়াল করেন। এটাকে যদি এইভাবে শিখায়, শর্টকাট না দিয়ে একটা শর্টকাট, এই টেকনিকটা দেখে নেন, কাজে লাগবে। ক্রেডিট জের অর্থাৎ ক্রেডিট পাশে লেখার কথা ছিল 240 টাকা, আপনি তো ক্রেডিট পাশে লিখানি নাই, তাহলে অলরেডি ভুল কত বলেন? অলরেডি ভুল হচ্ছে 240। একটা হিসাবের জের ক্রেডিট পাশে লেখার কথা 240 টাকা, আপনি ক্রেডিট পাশে লিখেন নাই, উল্টা কি করছেন? এটাকে ডেবিট পাশে লিখছেন। কোন পাশে? ডেবিট পাশে। কত টাকা লিখছেন? 2400 টাকা। তাহলে এটা কি ডেবিট পাশে আসার কথা? তাহলে এই ডেবিট পাশে লেখাও আরো 2400 টাকার ভুল করলেন। তাহলে না লিখলে 240 টাকার ভুল হয়েছে, কিন্তু আবার তো উল্টা পাশে লিখছেন আপনি, চুরি চুরি সিনা চুরি একটা কথা আছে না? তাহলে আরো ভুল করছেন কত টাকা? 2400 টাকা। তাহলে টোটাল ভুল হলে কত বলেন তো? 2640 টাকা নাকি? এই হচ্ছে 2640 টাকার পার্থক্য। কথা বোঝা গেছে? কোন একটা হিসাব যেদিকে লেখার কথা না লিখে তার উল্টা পাশে লিখলে, মানে বিপরীত পাশে হলে যোগ করতে হবে। সোজা কথা মনে রাখবেন, একটা শর্টকাট টেকনিক, বিপরীত পাশে ভুল হলে যোগ করবেন, একই পাশে ভুল হলে বিয়োগ করবেন। এইগুলোর শর্টকাট, এই যে রেওয়া মিলের এমসিকিউ, গাণিতিক এমসিকিউ শর্টকাট সলভ করার টেকনিক কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজেও দিছি, ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো এখন এটা জাস্ট মূল থিমটা বুঝাইলাম কেন আপনাকে যোগ করতে হবে। কথা বোঝা গেছে? 73। অনেকে ভুল উত্তর দিচ্ছেন, কিন্তু অনেকে কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। 26-এর গ বলতে সি বলতেছেন অনেকে, সি যারা বলছেন তাদের তো ভুল হইলো, সি তো হবে না, সি হওয়ার কথা, সি হওয়ার কথা না। 74 ক্রয় ক্ষতি জের হলো কি? ক্রয় ক্ষতি জের মানে হচ্ছে কি বলেন তো? ক্রয় ক্ষতি জের মানে হচ্ছে পাওনাদার। অনেক সময় দেনা লিখতে পারে, দেনা মানে হচ্ছে পাওনাদার। তারপর হচ্ছে লেখা থাকতে পারে অদমর্ণ, সরি উত্তমর্ণ লেখা থাকতে পারে, উত্তমর্ণ এগুলো আসবে না। নর্মালি ক্রয় ক্ষতি জের হইলে আপনাকে প্রদেয় হিসাব ধরতে হবে, দেনা মানে প্রদেয় হিসাব। আবার বিক্রয় ক্ষতি জের থাকলে প্রাপ্য হিসাব, বিক্রয় ক্ষতি জের মানে প্রাপ্য হিসাব, বা পাওনা মানে হচ্ছে প্রাপ্য হিসাব। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, এগুলো আপনারা পারেন। 75 নম্বর প্রশ্ন, এটা বলেন বিক্রিত পণ্যের ব্যয় কত হবে বের করে।
বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ যদি থাকে, অনেক সময় ক্রয় সংক্রান্ত খরচ থাকতে পারে, ওগুলো যোগ করে বাদ দিতে হবে সমাপনী মজুদ। বাদ দিতে হবে কি? সমাপনী মজুদ। বাদ দিলে আপনি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবেন। তাহলে প্রারম্ভিক মজুদ আছে 25,000 টাকা, আর ক্রয় আছে 1,50,000, তাহলে 25 আর 1,50,000 মিলে 1,75,000, বাদ দিবেন সমাপনী মজুদ 30, 1,75,000 থেকে 30 বাদ দিলে থাকবে 1,45,000। এই যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ ইকুয়ালস টু হচ্ছে 1,45,000। 1,00,000 কত হাজার? 45,000। তাহলে উত্তর কত? 75। উত্তর কত হবে? 75 উত্তর হবে 1,45,000। কোশ্চেন নাম্বার 76, নিচের কোনটি রেওয়া মিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না? অর্থাৎ কোনটা রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে না? বলেন কোনটা রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে না, ডেবিট দিকে বসবে? বলেন। আমি পড়াই ফেলছি কিন্তু আপনাকে, এটা এই সঞ্চিতি আপনাকে পড়াইছি, বলেন কোনটা কোনটা আসবে? বলেন, দ্রুত বলেন। 76, আমি আপনাদের এই পরীক্ষা চলাকালীন প্রতিদিনই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পোস্ট করব। আমি অনুরোধ করবো প্লিজ এই এমসিকিউ গুলা অ্যাভয়েড করবেন না, এগুলা দেখবেন, পড়বেন, ঠিক আছে? এগুলো থেকে কমন থাকবে ইনশাল্লাহ এমসিকিউ। 71 শেয়ার, তাও 100টা শেয়ার হইল না, তাও আজকে 100টা শেয়ার হইল না। এই কষ্ট নিয়ে ক্লাস শেষ করতে হবে, তাই না? দেখেন, কুঋণ সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ। তাই এটা সম্পদের বিপরীত পাশে থাকবে, অর্থাৎ সম্পদ ডেবিট, কুঋণ সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে। প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, এটাও বিপরীত সম্পদ, তাহলে এটা কোন দিকে বসবে? এটা বসবে হচ্ছে কোন দিকে বলেন? এটা বসবে হচ্ছে সম্পদের বিপরীত পাশে, অর্থাৎ ক্রেডিট পাশে। প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, এটা কি মনে আছে? এটা বিপরীত দায়। এটা কি? বিপরীত দায়, লেখা দিয়েছিলাম। তাহলে দায় যে পাশে বসে, বিপরীত দায় তার উল্টা পাশে বসে। তাহলে প্রদেয় দায় ক্রেডিট পাশে বসে, বিপরীত দায় ডেবিট পাশে বসবে, সোজা হিসাব। আর মূলধন সঞ্চিতি তো মূলধনের পরিমাণ বৃদ্ধি করে, এই জন্য এটা ক্রেডিট পাশে বসবে, তাহলে এটা ডেবিট পাশে। আর সহজ একটা সূত্র আছে, প্রাপ্য বিলের বার্তা, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি আর পাওনাদার বার্তা সঞ্চিতি ব্যতীত পৃথিবীর সকল সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। এটা মনে রাখলেও হয়ে যাবে, এটা মনে রাখলেও ঘটনা ঘটে যাবে, ঠিক আছে? নেক্সট 100 শেষ করবো। 100 কোশ্চেন শেষ করতে আমাদের আর বেশি সময় লাগবে না। রেওয়া মিল হলো খতিয়ানের উদ্বৃত্তের তালিকা। সঠিক প্রশ্ন, এটা খতিয়ানের উদ্বৃত্তের তালিকা হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম। জাবেদার উদ্বৃত্তের তালিকা না, জাবেদার উদ্বৃত্তের তালিকা বলা যাবে না, খতিয়ানের উদ্বৃত্তের তালিকা এটা। তাহলে উত্তর হচ্ছে 1 আর 2, 1 আর 2। উত্তর হবে কি? 1 আর 2। উত্তর কি হবে? উত্তর হবে 1 আর 2। পিডিএফটা কি চাই আমরা সবাই? পিডিএফটা কি আমরা সবাই চাই কিনা? তাহলে যারা ক্লাসে আছেন সবাই শেয়ার করছেন, তাহলে কিন্তু সবাই পিডিএফ পাবেন না। যারা শেয়ার করছেন অবশ্যই আমাকে কি করবেন, ওই যে নাম্বারটা আছে না 01757 এই নাম্বার নক করবেন, আমি অবভিয়াসলি ইনশাআল্লাহ আপনাদেরকে পিডিএফটা দিব, ঠিক আছে? আর যদি সবাই শেয়ার করতেন তাহলে আমি গুগল ড্রাইভে আপলোড করে লিংকটা দিয়ে দিতাম, ওখান থেকে সবাই নিয়ে নিতে পারতেন, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 78, আমরা রেওয়া মিল ক্রস করতেছি। ভাড়া প্রাপ্তি 100 টাকা, ভুল করে ডেবিট পাশে বসানো হয়েছে। খেয়াল করেন, এটা একটু ট্রিকি, বুঝলেই পারবেন। দেখি তো এটা সঠিক উত্তর আপনারা দেন আগে। 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলেন? কোয়েশ্চেন নাম্বার 78, সূত্রটা লিখেন। কোন সূত্রটা? বিকৃত সমন্বিত করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। আর বিকৃত পণ্যের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় প্লাস কি করতে হবে? প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ। এই আর কি দুইটার মধ্যে পার্থক্য। ছিল গলাটা একবার ভেঙে যাইতেছে। শেয়ার করছেন, এটা স্ক্রিনশট নেওয়া যাবে না। আপনার প্রোফাইলে শেয়ার করছেন, আপনার প্রোফাইলে আছে না? গলা একবারে ভেঙে গেছে, বুঝছেন? ওকে, তাহলে খেয়াল করেন, ভাড়া প্রাপ্তি পাইছেন মানে তো আপনার আয়। তা আয় মানে কোন পাশে বসানোর কথা? ক্রেডিট পাশে বসানোর কথা। তাহলে ক্রেডিট পাশে বসানোর কথা, দেখেন ক্রেডিট পাশে বসানোর কথা, আপনি ক্রেডিট পাশে বসান নাই, তাহলে অলরেডি পার্থক্য কত? 100। আবার আপনি ভুললে কোন পাশে বসাচ্ছেন? ডেবিট পাশে এনে বসাই দিচ্ছেন 100, তাহলে এই পাশে বসায় করছেন আরো ভুল 100, এ পাশে বসানো ভুল 100, এই পাশে বসায় করছেন 100, তাহলে কত হইলো? ভুলটা হবে 200। আর বলছেন না বিপরীত পাশে বসাইলে টাকা ডাবল হবে, বিপরীত পাশে বসাইলে যোগ হবে, তাহলে 100 টাকা আপনি বিপরীত পাশে বসান, যোগ করে দেন 100, 100, 200, ঠিক আছে? শেষ, সিম্পল, ঠিক আছে?
প্রারম্ভিক মজুদ 50,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা এবং বিক্রিত পণ্য এত টাকা হলে নিট ক্রয়ের পরিমাণ কত? তাহলে খেয়াল করেন তো, এই যে নিট ক্রয়ের সূত্র কি? আমরা তো নর্মালি সমন্বিত ক্রয়ের সূত্র জানি, আমরা কাজের সূত্র জানি, বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা লিখলেই হয়। বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু কি সূত্র বলছি? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। এই তো সূত্র পড়ছি নাকি আমরা? তাহলে দেখেন বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে? 1,20,000। তাহলে বসান 1,20,000, এখানে লেখাই আছে আমার, এই যে। তাহলে ক্যালকুলেশন হচ্ছে উল্টা করলেই হবে। কি করলে হবে? উল্টা করলেই হবে। তাহলে উল্টা জাস্ট যে সূত্রটা লিখছে এখানে বসায় এটাকে উল্টা করে দেন, তাহলে হয়ে গেল। নিট করে রাখা বাদ বাকি সবগুলো এই পাশে নিয়ে আসবেন। তাহলে 1,20,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ ও পাশে মানে বিয়োগ ছিল, এ পাশে আসলে হবে যোগ 20,000। প্রারম্ভিক মজুদটা ছিল কি? যোগের, এ পাশে আসলে হয়ে যাবে বিয়োগের। ঠিক আছে? তাহলে এই সূত্রে বসায় দিলে তো অঙ্ক হয়ে গেল। অ্যান্সার কত? 90,000। কঠিন কিছু না। সোহান ট্রেডার্স, রেওয়া মিলের সর্বশেষ প্রশ্ন, রেওয়া মিলের সর্বশেষ প্রশ্ন। ঠিক আছে? কি বলেছে দেখেন, সোহান ট্রেডার্স এর প্রারম্ভিক মজুদ 50,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা, বিক্রিত পণ্যের এত হলে কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? বলেন কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয়। বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে আসে কোনটা? সমাপনী মজুদ। কোনটা আসে? সমাপনী মজুদ। তাহলে উত্তর হবে কি? সমাপনী মজুদ। উত্তর হবে কি? সমাপনী মজুদ। আমরা কিন্তু ক্লাসের এমনিতে কিন্তু শেষের দিকে আছি। এমনিতে কি আছে? এখানে কি হইল ঘটনা? এখানে হয়তো বা অ্যান্সার সিলেকশনে ভুল হয়েছে। হ্যাঁ, ওকে। এই জায়গাটা ভাই কোনোভাবে স্কিপ করে যায়েন না। এই জায়গাটা, এই অংশটা না দেখে কেউ যায় না, কারণ এটা সচরাচর আপনারা প্র্যাকটিস করেন না। এই জায়গা থেকে প্রশ্ন কমন আসবে 100% নিশ্চিত। এই 20টা প্রশ্ন পড়তে সর্বোচ্চ আমার 10 মিনিট লাগবে। তাহলে এতক্ষণ কষ্ট করে যেহেতু ক্লাসটা করছেন, আর 10টা মিনিট আমাকে দেন, আর 10টা মিনিট দেন, এর মধ্যে ক্লাস শেষ করবো। এইগুলা জাস্ট শর্ট ফর্ম গুলা মাস্ট লাগবে, মাস্ট। শর্ট ফর্ম গুলা কি অবশ্যই লাগবে। ঠিক আছে? ক্লাস আর 10 মিনিট হবে, আর 10 মিনিট ইনশাল্লাহ। ঠিক আছে? এটা পড়াইছিলাম কিনা বলেন? এটা পড়াইছিলাম কিনা? এটা চা খাচ্ছে, আপনার কি রাগ করতেছেন? চা খাবেন? ঢেলে দিব? কাল লাগলে বলেন। আমরা শেষ করতেছি, ধৈর্য ধরে আর একটু সময় থাকেন। তাহলে দেখেন এখানে খেয়াল করেন, কি কি জায়গায় খেয়াল করবেন মনে আছে? জেনারেলি বানানে খেয়াল করবেন, ডাবল এল ডাবল এল ডাবল এল আছে, সমস্যা নাই। তারপরে অ্যাকসেপ্টেড যেখানে আছে সেখানে চলে যান, অ্যাকসেপ্টেড। অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং আছে। প্রিন্সিপাল হবে না, হবে পলস। প্রিন্সিপালস হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঘ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঘ। শেষ সময় এসে যারা পিডিএফটা চান শেয়ার কিন্তু করতে হবে। 100 শেয়ার না হলে মনটাই ভেঙে যাবে আজকে আমার। হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক শীর্ষ সংস্থা কোনটা? হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক শীর্ষ সংস্থা, শীর্ষ সংস্থা কি? FASB, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এগুলোর পূর্ণরূপ কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে? আমি ক্লাস শেষে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। আবার আমাদের পেজের ইনবক্সে নক করেন। ঠিক আছে? আপনারা শীট পাবেন, যারা শেয়ার করছেন তারা PDF পাবেন, সমস্যা নেই। ওকে। আর্থিক বিবরণীতে সর্বজন গ্রাহ্য করার জন্য যে নীতিমালা অনুসরণ করা জরুরি, সর্বজন স্বীকৃত নীতিমালা পড়াইছি না? কি? গ্যাপ 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 গ্যাপ। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। IFRS এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? এই দুইটা পুনরূপ জানতেই হবে, এই দুইটা পুনরূপ জানতেই হবে। ওকে। FASB এর পুনরূপ কি? পড়াইছি না একটু আগে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখন একটা কথা আমি আর আগেও বলছি যে যেখানে স্ট্যান্ডার্ড আসবে, যেখানে স্ট্যান্ডার্ড আসবে তার সাথে অবশ্যই একটা এস থাকতে হবে। কি থাকতে হবে? একটা এস। দেখেন এটার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। সো দুইটার মধ্যে এস আছে, স্ট্যান্ডার্ডের মধ্যে নীতিমালা বোঝায়, এই জন্য এসটাকে ধরতে হবে অ্যান্সার। ঠিক আছে? এসটাকে সঠিক উত্তর ধরতে হবে। ওকে। 85, এই 3C এর পূর্ণরূপ কে বলতে পারবেন? এই 3C এর পূর্ণরূপটা কে বলতে পারবেন বলেন তো? 3C, 3C এর পূর্ণরূপটা কে বলতে পারবেন বলেন? 3C এর পূর্ণরূপটা কে বলতে পারবেন? কালকে ইনশাআল্লাহ সেম টাইমে আমরা একটা ক্লাস করব, মানে 8টায় ধরে রাখেন। এর মধ্যেই আমরা আবার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা কিন্তু এই ক্লাসটা বাকি অংশটুকু করব। ঠিক আছে? আমি PDF শীট দিয়ে দিব,
আপনারা নিজেরা পড়েন, কোনো সমস্যা নাই। তাছাড়া আপনারা ওই সময়টাতে ক্লাসে যখন আসবেন এটা আরো আরেকবার রিভিউ হয়ে যাবে। ক্লাসের সুবিধা হয় কি, মানে একটা প্রশ্ন সমাধান করতে কিন্তু আরো অনেকগুলো রিলিভেন্ট প্রশ্ন কিন্তু আলোচনা করা যায়, বুঝতে পারছেন না? কি হবে বলেন? এটা হচ্ছে কস্ট কনসিস্টেন্সি এন্ড কনজারভেটিজম। কস্ট কনসিস্টেন্সি এন্ড কনজারভেটিজম, ঠিক আছে? কোথায় আছে? কস্ট কনসিস্টেন্সি কনজারভেটিজম, এটা ঠিক আছে। ওকে, না নেক্সট। চলমান ব্যবসায় ধারণা অনুযায়ী সম্পদ কত প্রকার? সম্পদ দুই প্রকার, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, ঠিক আছে। 87 আইএস এর পূর্ণরূপ কি? বাইরে আসবে। আইএস এর তিনটা ভ্যালু পড়াই দিছিলাম। আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, আইএস 2 অনুযায়ী মজুত পণ্য মূল্যায়ন করা হয়, আইএস 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। 1 অনুযায়ী আর্থিক বিবরণী, 2 অনুযায়ী হচ্ছে মজুত পণ্যের মূল্যায়ন, 7 অনুযায়ী কি? নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত। আর এই আইএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। স্যার এই এমসিকিউ গুলা কি 2025 এর জন্য? আরে ভাই সবার জন্য ফরজ, শর্ট সিলেবাসে সবগুলো এমসিকিউ আছে। এই আজকে যে 100 এমসিকিউ পড়াইছি সবার জন্য আছে, এবং এর থেকে পাস মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই যা পড়াইছি এখান থেকে পাস মার্ক পেয়ে যাবেন। এটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গঠিত হয় কবে? এটাও বোর্ডে আসা একটা প্রশ্ন। কততে? 1973 সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তার 41টা ভ্যালুজ আছে, তার মধ্যে 3টা ভ্যালুজ মনে রাখতে বলছি। ওকে, আইএফআরএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, দেখেন এটা সেম, শুধু এখানে এস নাই, এখানে এস আছে। তাহলে এসটা কি ইম্পর্টেন্ট কিনা? এসটা কিন্তু ইম্পর্টেন্ট। মাথা ঠান্ডা রাখতে হবে, পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে উত্তর করতে হবে। এই জায়গা থেকে প্রশ্ন ফরজ 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 আসবে। এই প্রশ্ন জাস্ট প্রমাণ দিব ইনশাল্লাহ, খালি পরীক্ষাটা দিয়ে আসেন। ওকে, হিসাব বিজ্ঞানের 3টি এ, মানে 3A। 3A এটার পূর্ণরূপ কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, রাইট? 91 31 ডিসেম্বর তারিখে সম্পূর্ণ মজুত পণ্য মূল্যায়ন করা 40,000 টাকা, কিন্তু ওই তারিখে সম্পূর্ণ মজুতের বাজার মূল্য ছিল 50,000 টাকা। তাহলে এই দুইটা মূল্যের মধ্যে, সম্পূর্ণ মজুতের মধ্যে দুইটা মূল্য আছে, আমরা সবসময় কোনটা নেই? আমরা সবসময় কমটা নেই। মজুত পণ্যের যে দুইটা মূল্য থাকলে আমরা কোনটা নেই? কমটা নেই। কোনটা নেই ভাই? কমটা নেই। কমটা কেন নেই? কোন নীতি অনুযায়ী নেই? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। এই প্রশ্ন 1,00,000% কমন। কত পার্সেন্ট কমন? 1,00,000% কমন। যে প্রশ্ন পরীক্ষা আসবে, এই প্রশ্ন পরীক্ষা আসবে যে মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে বাজার মূল্য, ক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা কোনটা অ্যাকসেপ্ট করবো? কমটা। কোন নীতি অনুযায়ী? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। আসবে আসবে আসবে, শেষ, সোজা কথা। আর্থিক বিবরণী সমূহ নির্দিষ্ট শেষে বন্ধ করে দেওয়া হয় কোন ধারণা অনুসারে? আমরা হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী, যদিও এই দুইটা সিমিলার লাইন হয়ে গেছে, হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী, ঠিক আছে? হিসাবকাল ধারণা অনুযায়ী সমাপনী দাখিলার মাধ্যমে নামে হিসাবগুলো আমরা কি করে দেই? বন্ধ করে দেই, হিসাবকাল ধারণা অনুযায়ী, ঠিক আছে? হিসাবকাল, সময়কাল বলতে কোনো নীতিমালা নাই, যদিও সিমিলার মনে হবে। ব্যবসা দীর্ঘকাল অবস্থান করবে বা চলতে থাকবে, এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা বলা হয়েছে। যে একটা ব্যবসা কি করবে, মানে লাভজনক ভাবে অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে, এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। আর ব্যবসা এবং মালিক দুইটা আলাদা সত্তা, ব্যবসা থেকে মালিক আলাদা, এটা বলছে ব্যবসা সত্তা ধারণা। হিসাবকাল ধারণা বলছে যে হিসাব রাখার সুবিধার্থে ব্যবসার জীবনকালকে কতগুলো ছোট কৃত্রিম ভাগে ভাগ করা হবে, এটা বলছে ব্যবসা সত্তা ধারণা। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মানে কি? কোন ঘটনা লেনদেন হইতে হইলে তাকে অবশ্যই অর্থের মূল্য পরিমাপ করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক থাকতে হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 94, কামাল এন্ড সন্স এর কারবারে অবচর নির্ধারণের ভিত্তি বছর বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়। এক্ষেত্রে হিসাবকালের পরিণতি লম্বিত হয়, মানে এক এক বছর এক এক ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়, মানে কোনো কনসিস্টেন্সি নেই, সোজা কথা। মানে ধরেন এবছর আপনি ক্রমরাষ্ট্রঞ্জার পদ্ধতিতে অবচর ধার্য করলেন, পরের বার আপনি হচ্ছে সরলরৈখিকে করলেন, তাহলে হিসাব বিজ্ঞানের কোন নীতিমালাকে মানে লঙ্ঘন করা বোঝায় বলেন তো? বলেন, দ্রুত বলেন, কোন নীতিমালাকে লঙ্ঘন করা বোঝায় বলেন?
আগামীকালকে তাহলে পার্ট 2 হবে, মনে রাখতে হবে। আর সারাদিন পর আমরা বিভিন্ন এমসিকিউ পোস্ট করবো, কঠিন মানে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো অবভিয়াসলি উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যে কোনো সমস্যা ইনবক্সে নক করবেন, আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলটা সার্চ করবেন, ইনশাআল্লাহ আপনার প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। এটা কোনটা হবে? এটা হচ্ছে সামঞ্জস্যতা, ধারাবাহিকতা। যখন আপনি প্রতি বছর একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করবেন, এটা বলে সামঞ্জস্যতার নীতি। আর যখন আপনি এক এক বছর এক একটা করবেন, তখন এই সামঞ্জস্য নীতিতে কি করা হচ্ছে? লঙ্ঘন করা হচ্ছে। কথা বুঝতে পারছেন না? কোন ধারণার ভিত্তিতে হিসাব চক্রের পুনরাবৃত্তি ঘটে? হিসাব চক্রের কাজগুলো ধারাবাহিকভাবে আবৃত্তি হইতে থাকে, চলতে থাকে আজীবন ভর। কোন ধারণা? চলমান প্রতিষ্ঠান ধারণা। বলছিলাম না? কি হলো? এই প্রশ্নটা একটু দেখতে হবে আবার, এখানে কি ঘটনা ঘটছে। এটা তো চলমান প্রতিষ্ঠান ধারণার কথা। ওকে, সত্তা ধারণা অনুসারে মালিক কর্তৃক সরবরাহিত মূলধন ব্যবসায়ের কি? ব্যবসায়ের কি হবে বলেন? একটু আগে বলছি না, মালিক আর ব্যবসা কি? মালিক আর ব্যবসা কি? মালিক আর ব্যবসা হচ্ছে আলাদা, ব্যবসায় মালিক থেকে আলাদা। তো মালিক যে ব্যবসায় টাকা দিচ্ছে, এগুলা কি হবে? এগুলা কিন্তু ব্যবসায়ের কি হিসাবে গণ্য করতে হবে? দায় হিসাবে গণ্য হবে, মালিকের না। কার? ব্যবসা, যেহেতু ব্যবসা সেপারেট এন্টিটি। কথা বুঝতে পারছেন? জনাব সাইফুল্লাহ 2018 সালে 31 ডিসেম্বর তারিখে দেখতে পান যে নভেম্বর ডিসেম্বর মাসে বেতন বাবদ মোট 10,000 টাকা পরিশোধ করা হয়নি। অবৈধ অফিস সাপ্লাই আছে 1400 টাকা। হিসাব বিজ্ঞানের কোন ধরনের উপযুক্ত দুটি বিষয়ের সমন্বয় দাখিলা প্রদান করা প্রয়োজন? ওকে, সমন্বয় দাখিলা দেওয়া হিসাব বিজ্ঞানের কোন নীতি নিয়ম অনুযায়ী? মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। সমন্বয় দাখিলা কোন নীতি অনুযায়ী? মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী দেওয়া হয়ে থাকে। হিসাব খাল ধারণা অনুযায়ী যদি হয়, কিন্তু এইগুলা সমন্বয় করার জন্য মিলকরণ নীতি অনুযায়ী দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, উক্ত সমন্বয় দুটো যদি সমন্বয় না করা হইতো, তাহলে কি হইতো? এটা একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন, আপনারা একটু দেখে নিয়েন, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, সেটা থাকবে, একটু দেখে নিলে হবে। 99, কোশ্চেন নাম্বার 99, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে স্থায়ী সম্পদ মূল্যায়ন করা হয়? এটা আপনারা পারবেন, বলেন। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ মূল্যায়ন করা হয়? দ্রুত বলেন। অলমোস্ট 2 ঘন্টা ক্লাস হয়েছে, আপনারা নিজেরা অধৈর্য হয়ে গেছেন। সবাই উত্তর করেন, সবাই। কি হবে বলেন? এটা পারা উচিত সবার, এটা সবাই পারা উচিত। দেখেন, পূর্ণ প্রকাশ মানে হচ্ছে সবকিছু প্রকাশ করতে হবে। ব্যাংক সমনিবন্ধন প্রস্তুত করা হয়, পুঞ্জীভূত অবচয় তহবিল তৈরি করা হয়। তারপরে হচ্ছে আপনাদেরকে আর কি বললাম যেন, আরেকটা বিষয় কি ছিল? ফ্যাক্ট। একটা ফ্যাক্ট ছিল হচ্ছে এই ফুটনোট বা পাদটীকা দিতে হয়। তারপর হচ্ছে আপনার বস্তুনিষ্ঠা মানে কি? বস্তুনিষ্ঠা নীতি এটা হচ্ছে কি সীমাবদ্ধতা বলে, যে ছোট বা কম মূল্যের যে মানে হচ্ছে সম্পদগুলো আছে, এগুলো সম্পদ হিসাবে না দেখে এগুলোকে মনের হিসাবে গণ্য করতে হবে। আর রক্ষণশীলতা নীতি তো বললামই। তারপরে ঐতিহাসিক ব্যয় নীতি মানে হচ্ছে স্থায়ী সম্পদকে সবসময় ক্রয় মূল্য অন্তর্ভুক্ত হবে। কোন মূল্যে? ক্রয় মূল্যে অন্তর্ভুক্ত করতে হবে, বাজার মূল্যে প্রদর্শন করা যাবে না। এটা হচ্ছে ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্যের নীতি। ঐতিহাসিক ব্যয় নীতি বা কোন মূল্যের নীতি? ক্রয় মূল্যের নীতি। কোয়েশ্চেন নাম্বার 100, অনদায়ী পাওনা সঞ্চিতি ধার্যের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসরণ করা হয়? ভাই অনেক প্রশ্ন আছে হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে, বা যে প্রশ্নগুলা বেশি বেশি আসে সেই প্রশ্নগুলাই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কোয়েশ্চেন নাম্বার 100, দেখি 100 নাম্বার প্রশ্নটা কে সঠিক উত্তর করতে পারেন? শেষ ভালো যার সব ভালো তার। দেখি এইটার সঠিক উত্তর কারা কারা করতে পারেন। এই প্রশ্নের সঠিক উত্তর কে কে করতে পারেন দেখা যাক। এটা সঠিক উত্তর করেন সবাই, 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 সবাই আনসার করেন। আমার আসলে কমেন্ট গুলো ইয়ে থেকে পড়তে হয়, মনিটর থেকে, এই জন্য একটু সাইড হয়ে যায় বারবার। বলেন কি হবে? সবাই অ্যান্সার করতেছেন?
রক্ষণশীলতার নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে আমাদের কনফিউশন সব থেকে বেশি। আমরা ভয় পাই যে বেশি, স্যার পিডিএফ কোথায় পাবো? পিডিএফ যারা শেয়ার করছেন সবাইকে পিডিএফ দিব। কারা কারা শেয়ার করছেন হাত উঠান। আজকে ক্লাস এই পর্যন্তই। এখন কারা কারা শেয়ার করছেন হাত উঠান। যারা যারা শেয়ার করছেন তারা আমাকে হচ্ছে ইনবক্সে, আমাদের যে পেজের ইনবক্সে নক দিবেন। 01757, সরি এটাতে না দিয়ে বেটার হয় 01932574834, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন। কোনো প্রবলেম থাকলেও শেয়ার করতে পারবেন। এটা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ। আমি ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর আমাদের অ্যাকাউন্টিং আউট নামক একটা গ্রুপ আছে। ঠিক আছে, অ্যাকাউন্টিং আউট নামক একটা গ্রুপ আছে। অঙ্ক করতে গিয়ে যদি আপনি মানে যে কোনো প্রবলেম ফেস করতেছেন, জাস্ট এই গ্রুপে পোস্ট করেন, সাথে সাথে সমাধান পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকাউন্টিং এর গ্রুপে একটু যুক্ত হয়ে যান। আমি লিঙ্কগুলো এখনই দিয়ে দেবো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। গ্রুপে আপনার সমস্যাগুলো পোস্ট করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক দিবেন কোনো প্রবলেম, বেশি সিভিয়ার প্রবলেম হলে। আর অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আপনার সকল ক্লাস আপনি পেয়ে যাবেন, মানে সব ক্লাস। আজকের ক্লাসটা আমি এখনই আপলোড করে দিব। ঠিক আছে, যারা শেয়ার করছেন আমি তো দেখে নিলাম। আমি ইনশাল্লাহ পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, কোনো টেনশনের কোনো কারণ নাই। কারণ এখানে 100 প্রশ্ন তো আমি আলোচনা করে দিলাম, বাকি 100 তো আপনারা পড়ে নেবেন। কারণ না বুঝলেও কোনো সমস্যা নাই, বাকি 100 তো আমি আবার আগামীকালকে ক্লাসে পড়াবো। ঠিক আছে, বাকি 100 আগামীকালকে ক্লাসে পড়াবো। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে শীট দিয়ে দিব, সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই। ক্লাস শেষ হচ্ছে, এখনই পেয়ে যাবেন। আমি নামাজটা পড়ে এসে আপনাদেরকে দিব, অলরেডি নামাজের টাইম ওভার হয়ে গেছে। স্যার এর ক্লাসের রেকর্ড কি ইউটিউব? হ্যাঁ, আমি ক্লাসের রেকর্ড এখনই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। মানে নামাজটা পড়ে এসে আমি ক্লাসটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, সমস্যা নাই, পেয়ে যাবেন। ওকে, তো সবাই ভালো থাকেন, আমাদের সাথেই থাকেন, আপনাদের অ্যাকাউন্টিং ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যে কোনো চ্যাপ্টারের সিকিউ ব্যাংক সম্বন্ধে বিবরণী পারেন না, আমাদের ইউটিউব চ্যানেলে যান। 3টা ক্লাস দেওয়া আছে, সব মিলে 1-1.5 ঘন্টা লাগবে, পড়েন ইনশাল্লাহ পারবেন। গ্রাম মিলে সমস্যা, আর্থিক গণিত সমস্যা, আমাদের চ্যানেলটা জাস্ট একটু ঘুরে আসেন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে, কথা দিচ্ছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আগামীকালকে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। কয়টায়? আগামীকালকে ক্লাসটা আমরা 8টা বা 8:30 এই সেম টাইমই ধরে রাখি, যদিও পরের দিন আপনাদের পরীক্ষা। আপনাদের অ্যাকাউন্টিং পরীক্ষা তো কবে? কালকে কত তারিখ? 12 তারিখ। 13 তারিখ কিন্তু অ্যাকাউন্টিং পরীক্ষা, তাই না? ওকে, হ্যাঁ, গ্রুপে পোস্ট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, সবগুলো পোস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। কালকে ক্লাসটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটু আগে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা আগামীকালকে ইউনিট 6 শেষ হয় না, এটা পড়াই নাই, 5টা চ্যাপ্টার পড়েছে, আরো 5টা বাকি আছে। তো আগামীকালকে ক্লাসটা আমরা একটু আর্লি নেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদেরকে অ্যানাউন্স করে দিব, তবে নিশ্চিত থাকেন ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকেন। গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভাই আমি এখনই, আপনারা পেজ একটু অ্যাক্টিভ থাকেন, সাথে সাথে গ্রুপ এবং ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সব লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু জাস্ট 2-3টা মিনিট একটু পেজে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।